হ্যালো অ্যান্ড ওয়েলকাম 16তম এপিসোডে। ঝামেলায় শেষ করে দিচ্ছি, ব্যাস। সোল কানেকশন আড্ডা 16তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত এবং নতুন বছরে আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তোমাদেরকেও হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, কেমন কাটলো 2025? 25 কেমন কাটলো? 2025 তো বেশ ভালোই কেটেছে। হুম, না, তুই তো 31শে ডিসেম্বর নিয়ে জিজ্ঞেস করবি, নাহলে এই জায়গাটা ঢুকতে পারবো না। ও হো, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি সেকেন্ড টাইম চলছে আমাদের। প্রশ্নটা অন্য ছিল। হ্যাঁ, প্রশ্নটা ডিরেক্ট হ্যাঁ, যে আমাদের তো মানে ছোটবেলাতে তো জানতাম না যে 31st এরকম পার্টি না করলে জীবনটা একদম অসহায়ের মতন একটা অবস্থা হয়ে যায়। হঠাৎ করে তো এটা আমাদের জীবনে ঢুকে গেছে, 31st পার্টি করতেই হবে। হ্যাঁ হ্যাঁ। এইটা ছোটবেলাটা কেমন ছিল তোমাদের? হ্যাঁ, এটা আমার প্রশ্ন। ও হো, আচ্ছা। ছোটবেলাটা কেমন ছিল এটা আমার প্রশ্ন। ছি ছি, এরকম জিজ্ঞেস করিস না। ছোটবেলায় 31st কেমন ছিল? ছোটবেলায় 31st হ্যাঁ, ছোটবেলা 31st তোকে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং কবে জানলে যে পার্টি করতেই হবে? বাকি 364 দিনের দায়িত্ব অভিনব নিয়ে রেখেছে। 365 দিনটা মানুষের কেমন একটা কেটেছে আমাদের, কাটতো, হ্যাঁ। সেটুকু তোমাকে দেওয়া হচ্ছে না। পার্টি শব্দটাই তো আমাদের জীবনে ছিল না। অসম্ভব পার্টি। 31st বল আর যাই বল, জন্মদিনের একটা অনুষ্ঠান হবে, 31st অনুষ্ঠান। 31st যেটা মনে আছে সেটা হচ্ছে, তোরা তো নতুন ছেলে, দূরদর্শনে একটা বর্ষবরণ অনুষ্ঠানের ব্যাপার ছিল। ইয়েস। সেটা তোর মোটামুটি 7টা, 7:30 কি 8টার দিকে দুটো অনুষ্ঠান। কলকাতা দূরদর্শন থেকে হতো একটা সন্ধেবেলায়, সেটা শেষ হতো, সেটা বাংলা, সেটা শেষ হতো মোটামুটি 10টা, 10:30টার দিকে। তারপরে শুরু হতো, তারপরে একটু খাবার সময় দেওয়া হতো লোকজনকে। আচ্ছা, হ্যাঁ, তারপরে শুরু হয়ে যেত হিন্দি, মানে দিল্লি দূরদর্শনের থেকে অনুষ্ঠান, সেটা প্রায় 12টা অবধি চলতো। কি হতো অনুষ্ঠানে? হতো ওরে বাবা, কি হতো কি হতো না তাই বল। কি হতো না তাই বল। কে কে থাকতো না সেই অনুষ্ঠানে? বিচিত্র অনুষ্ঠান। এটা হ্যাঁ। অ্যাকচুয়ালি বিচিত্রানুষ্ঠান। আরে আমি আমার জীবনে প্রথমবার জাভেদ জাফরিকে জাফরি ওখানেই দেখেছিলাম। জাভেদ জাফরি ওখান থেকেই সবচেয়ে বেশি পপুলার হয়। এক্স্যাক্টলি। একটা ওই ইয়ের মধ্যে থেকে আরাবিয়ান ড্রেস পরে বেরিয়েছিল এরকম করে একটা সাদা রঙের। ইয়ের মধ্যে থেকে। এটা কি, এটা ওই বাক্সের মতো বাক্স না একটা, ওই মানে কি বলবো, একটু লম্বা টাইপের, যে পিটারা বলে না, যেটা পিটারা টাইপের একটা আরাবিয়ান ডান্স করেছিল। উফ, আলাদাই ব্যাপার। বাজারে প্রথম ওখানে দেখা, উদিত নারায়ণকে প্রথম ওখানে দেখা, মানে গান নাচ যা নাচ গান এসবই হতো। আচ্ছা। নাচ গান এসব হতো। শাহরুখ খানকে প্রথম ওখানে দেখা। আর কলকাতার দিকে যদি তুই বলিস, কলকাতা দূরদর্শনের অনুষ্ঠানের নচিকেতাকে প্রথম ওখানে দেখা। আচ্ছা, হ্যাঁ, তখন জাস্ট সেই বছরটা বলছি, সেই বছর জাস্ট এই বেশ ভালো আছি ক্যাসেটটা বেরিয়েছে এবং হিট হয়ে গেছে। এবং হিট হয়ে গেছে। তো নচিকেতা এসে এই বেশ ভালো আছি গানটা কি করলেন, নাকি কে যায় করলেন? না, কে যায় আসেনি, কে যায় পরের পরের ক্যাসেট। এই যে বেশ ভালো আছি অ্যালবাম থেকে, অ্যালবাম মানে ক্যাসেট থেকেই একটা অন্য গান করেছিলেন বুঝে। এই তুমি কি যেন একটা ছিল না, এই তুমি কি আমাকে ভালোবাসো, এটা না তো, এটা তো ছিল না। হ্যাঁ এটাই এটাই না? এটা সম্ভবত এটাই। যাই হোক, আমার গানটা মনে নেই। বাবুল সুপ্রিয়কে প্রথম ওখানে শুনলাম, কুমার শানু কণ্ঠী। এটা একদম 12টা অবধি চলতো রাত্রে। না, কলকাতার দূরদর্শনটা 9:30, দিল্লিরটা? দিল্লিরটা 12টা। মানে সবাই 12টার সময় হ্যাপি নিউ ইয়ার এসে জানাতো হ্যাঁ হ্যাঁ সবাইকে। হ্যাঁ, ওই হ্যাপি নিউ ইয়ারে ওখানে ইয়ে হতো, বোম টোম ফাটাতো। বোম টোম, দেখাতো। আচ্ছা। এমনি তো পাড়াতেও তো ফাটতো। পাড়াতে ফাটতো, সেগুলো তো কোনো ব্যাপারই তোমাদের না। পিকনিক ছিল না? আমাদের 31st খুব পিকনিক ছিল। আরে 31st নর্থ জানুয়ারি। বেঙ্গলের ছেলে মেয়েদের পিকনিক হবে না? হ্যাঁ, আমাদের পিকনিকের জন্য তো বানানো জায়গাটা। নর্থ বেঙ্গলের জায়গাটা তো বানানোই হচ্ছে যে মানুষজন 31st পরে পিকনিক করবে। সেই মানে ওই যে ট্রাকের সামনে বেলুন টেলুন ঝুলিয়ে পিকনিক, হ্যাপি নিউ ইয়ার 2003-04 লিখে ট্রাকে করে আমাদের যাওয়া। পিকনিক ছিল। এবার আমার প্রবলেম ছিল, আমি পিকনিক সেই অর্থে একটু কম করেছি। করেছি পরে। প্রথম দিকে একদম ছোটোবেলার দিকে যদি বলিস, তাহলে আমাদের পিকনিক হতো ছাদে। হুম, ঠিক আছে, ছাদে বিরাট পিকনিক, মানে সে আলাদাই ব্যাপার আর কি। আমাদের ছাদে ভীমদা বলে আমাদের একজন ছিল, তো তার উদ্যোগে, আমাদের উদ্যোগে রান্না বান্না ছাদে হতো। আর পুরো বন্ধুবান্ধব সবাই আসতো, অনেক লোক, ছাদে পিকনিক হতো। এইটা আমরা অনেকবার করেছি। শীত হলেই এই হ্যাঁ, কবে এটা- পিকনিক এটা বাচ্চাদের, পাড়ার বাচ্চাদের একটা পিকনিক। পিকনিক। তার মধ্যে দুরকম ভাগ ছিল, তোরা কি কিনতি নাকি জোগাড়? না না না, কেনাও ছিল, জোগাড়ও ছিল। কেনা হলো, বাচ্চাদেরটা আমাদের জোগাড় ছিল। কেনা হলো যখন ধরো আমার বাবা বা পিসমশাই বা কারো এক বন্ধুর বাবা, তারা বললো ঠিক আছে তোরা এটা কিনে নে, বলে 100 টাকা দিয়ে দিল। তখন 100 টাকা মানে ভাবতে পারছিস। এই করে আমি একবার চলেছিলাম পিকনিকে। প্রথমবার আমি তখন খুবই ছোট, সব পাড়ার ছেলে বললাম আমরা পিকনিক করবো, বড়দের কোনো সাহায্য নেবো না। নিয়ে আমরা বললাম যে এবার চাল আনতে হবে, ডিম আনতে হবে, আর কিছু একটা তরকারি ফরকারি করা হবে।
তো এবার সবাই বাড়ি থেকে ফুলকপির তরকারি। চাল আনা হবে কড়াছুটি। এবার আমাদের ধারণা ছিল আমরা যেটা ভাত খাই সেটাই চাল, বলছি ফোলে টোলে এরকম কোনো ব্যাপার নেই। তো আমি আমার হিসেব মতো যে আমি এতটা খাই, তো তিন ওই কৌটো চাল নিয়ে চলে এসেছি, সবাই এরকম করে 16-17 কৌটো চাল, এইটুকু একটা হাঁড়ি। তো দেওয়ার পর দেখা যাচ্ছে একদম মাথায় মাথায়, তো আমরা হিসেব করলাম এত জল দিয়ে একটুখানি ভাত হবে, ভাগ করে খেয়ে নেবো, একটু কমও পড়তে পারে। এই করে যে বসালাম, প্রথমে তো আগুনই জ্বলে না ব্যাপারটা, আগুন টাগুন জ্বালানোর পর ওটা হচ্ছে, আর আমরা দেখছি একটু একটু করে পড়ে যাচ্ছে, আর ভাতটা সেদ্ধই হচ্ছে, চালের মতন অবস্থাতেই আছে। মা বাবাকে ডাকবও না, ইগোর প্রবলেম করতে করতে দেখি একটু একটু করে সাদা সাদা পড়ে যাচ্ছে। আমি বলছি, কি হচ্ছে বলতো ব্যাপারটা, ভাতটা পড়ে যাচ্ছে জল কি কেন? দিয়েছিলি তাতে? জল কিচ্ছু হচ্ছে না ব্যাপারটা করতে করতে। এবার তখন মোটামুটি আমরা শুরু করেছিলাম 9:30 থেকে, তখন মোটামুটি 1:30-2 মতো বাজে। মা বাবা অলরেডি চলে এসে এবার বাড়িতে চল চুপচাপ যে যার মতো বাড়িতে যাও, মার দৌড় দিয়ে খাওয়া দাওয়া করা। না না যাবো না, ভাত বললাম এইটা এর উপরেই ডিমটা এখানেই ছেড়ে দে, তাহলে ওখানটায় কিছু একটা হবে বলে ডিম ওখানে ফাটানো হলো। এ বাবা, তো কি যে মার খেয়েছিল, আমরা শুধু ক্রাইম সিন ছড়াচ্ছি একটু করে, মা বাবা এসে যেন ভাতটা না দেখতে পারে। এই করে মানে এটা কোন ক্লাসে? তখন অনেক ছোট, ফার্স্ট ইয়ার, আর ভাই ফার্স্ট ইয়ার বুঝি মানে 1-2-তে পড়ি এরকম। ও এত অনেক ছোট অনেক ছোট। আর একটা সন্ধ্যাবেলায় হতো যেটা প্রত্যেকবার আমরা ডিসিশন নিয়ে মানে খিচুড়ি রান্না করা হবে করে 8টা-9টা অবধি আমরা এত খেলতাম, তারপরে ঘুমিয়ে পড়তাম, তারপরে বাবা মারা এসে রান্না বান্না করে ও, খাওয়াতো দাওয়াতো। এই আমাদের এরকম খিচুড়ি ডিম ভাজা তো ছিলই, সেটা তোমরা বর্ষাকালে। বাইরে যেতে না এটা মানে- বর্ষাকালে, বর্ষাকাল। আচ্ছা বলছি বাইরেরটাও বলছি, এটাও বর্ষাকালে খিচুড়ি ডিম ভাজা। আর যদি একটু মোটামুটি ধর শীতটা পড়লে ওই মানে যদি পয়সা পাওয়া যেত, হুম। তাহলে পয়সা পাওয়া যেত না, একটা জোগাড়ের ছিল যে তুই পাউরুটি আনবি, হ্যাঁ আমি কলা আনবো, আর একজন বললো ঠিক আছে ডিমটা তাহলে প্রত্যেকেই একটা একটা নিজেদের করে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসলাম এরকম ব্রিং ইওর ওন ডিম। এবার এরকম করে প্রচুর পিকনিক করেছি। বাইরে যাওয়াটাতে আমার মা বাবার বিরাট ব্যাপার ছিল, কারণ বাইরে তখন পিকনিকে যাওয়াটা মা বাবার একটা বহুত প্রবলেম ছিল, এবং আমার যেতে দিত না। ও, অনেক বন্ধু বান্ধবের পিকনিক হয়েছে, যেতে দিত না, খুবই কষ্ট হতো। পরে যখন বড় হয়েছে তখন পিকনিকে গেছি। মানে ওইটাকে তো একটা জার্নি, সেই সবাই মিলে ট্রাকে ওরে বাবা। বাপরে গান, ওই গানটা তখন বিপদ সাথীর গানটা, ও বন্ধু তুমি শুনতে কি পাও, ও, ওইটা আমার মনে হয়, মানে এক একটা করে ট্রাক পাস হচ্ছে, ও বন্ধু আবার ও বন্ধু ও বন্ধু, ওটাই শুনতাম আমরা বাড়ি থেকে, যে একের পর এক যাচ্ছে। আমার প্রথম পিকনিক অ্যাকচুয়ালি আমার স্কুলের সাথে, আমরা যে নার্সারি স্কুলে পড়তাম সেখান থেকে নিয়ে যেত, একেবারে নার্সারির ছেলে মেয়েদেরকেও নিয়ে যেত জানিস। মানে বাবা। এখন ভাবলে মনে হয় যে এই যে শিক্ষক শিক্ষিকারা যারা ছিলেন কতটা দায়িত্ব ভাব। আর শহরের থেকে একটু দূরে মানে বাসে করে যাওয়া হবে ওখানে, যা হয় নদীর কোনো একটা পাড় ধরে, না নদী টদিতে নয়, মাঠের মধ্যে নিয়ে যেতেন। আচ্ছা যে ছোট ওই বাচ্চাদের রিক্সায় একেবারে হ্যাঁ। নদীর পাড়ে নয়, একটা মাঠের মধ্যে নিয়ে গিয়ে সুন্দর, আর ওরকম সকালবেলা ওগুলো খাওয়ানো হলো, পাউরুটি কলা ডিম তুমি খেলে। ওখানে যাওয়ার পরে বাচ্চা সবাইকে ডিম ভাত আর ফুলকপির তরকারি, ফুলকপির তরকারি ডিম ভাত, হ্যাঁ। তো এটা খাওয়ানো হবে, সবাই খাবে। যাওয়ার পরে তারপরে একটা অদ্ভুত জিনিস ছিল, মাঠের মধ্যে শতরঞ্চি পাতা। এবার খাওয়ার পরে সবাই বলে এবার ঘুমোতে হবে। বাচ্চা তো এটা তো টায়ার্ড হয়ে যাবে, নাহলে সকাল থেকে এসব হুজ্জুতি করছে, হ্যাঁ। এবার সবাইকে টিচার, যে আমরা দাদামণি বলতাম, দাদামণিরা এসে বললেন যে এবার খাওয়া হয়ে গেছে, এবার ঘুমো কিছুক্ষণ 1 ঘন্টা। এবার তুই ভাব, এতগুলো ছেলেপেলে বন্ধুদের সাথে বাইরে ঘুরতে এসছি, ঘুমোনোটা, ওরাও জানতেন যে ঘুমোবে টমবে কেউ না, এখন বুঝি, জাস্ট শুয়ে একটুখানি, এখন যেন হুটোপুটি না করে, শুয়ে শুয়ে চোখ মিটমিট করছি, একটু কথাবার্তা, ও কমলা লেবু খাওয়া, হ্যাঁ দুপুরবেলায় কমলা লেবু খাইয়ে তারপরে ঘুম, তারপর উঠে বিকেলবেলায় ফিরে আসা। আর রান্না বান্না হচ্ছে ওই যারা ওনারাই করতেন, দাদামণিরা, আর তার সাথে যারা শিক্ষাকর্মী সেই অর্থে বাস টাস যারা নিয়ে যেতেন, ওই দাদারা, ওরা মিলে সবাই রান্না টান্না করে। দুর্দান্ত, প্রতি বছর হতো। কিন্তু পুরোটা মানে ওইটা কিন্তু একটা স্ট্রাকচারই পড়তো, যে ওই কোনো একজন মানে প্রথমে ওই জায়গার লোকেশনটায় পৌঁছেই একটা করে ডিম সেদ্ধ, কলা আর পাউরুটি দিয়ে দিল, তারপরে একজন কাকু গোছের থাকতো, সে এটা লুঙ্গি টুঙ্গি গুটিয়ে নে এবার দে বলে মুরগিটা কেটে ওই এরকম করে ঘোরা শুরু করলো, রান্না শুরু করলো। তারপরে পাড়ার পিকনিক, খুব ভালো, পাড়ার পিকনিকের ব্যাপার আছে, হ্যাঁ। পাড়ার পিকনিক হতো, আমরা অনেকবার 2-3 বার গেছি পাড়ার পিকনিক। অফিসের পিকনিক, মানে বাবা কাকাদের অফিসের ও পিকনিক, সেটা তো ছেলেপেলেরা অ্যালাউড সহ পিকনিক। সেগুলো তো আমাদের ওখানে তো সুবিধা না, ওখানে মূর্তি, নদীর পাড়ে পাহাড়ে, পিকনিক লোকেশনে গিয়ে কে পিকনিক করে। আর আমাদের শহর থেকে তো ছেড়ে দিলাম, মানে শিলিগুড়ি থেকে তো ছেড়ে দিলাম, মানে যেখানে যাও সেখানেই পিকনিক হতে পারে। কিন্তু পয়েন্টটা হলো পরের দিকে কি পিকনিক স্পটগুলো এত বেশি ক্রাউডেড হয়ে গেছিল
এই কলকাতাতেই আমরা খবর নিচ্ছিলাম। নতুন নতুন পিকনিক স্পট খুঁজে বের করতে লোকজন। কোথায় পাওয়া গেছে, কেউ একজন চলে যাচ্ছে। হ্যাঁ 1 তারিখ কলকাতাতেই আমরা খবর নিচ্ছিলাম যে একটু যদি পিকনিক করা যায়, বা টাকা মানে রীতিমতো টাকা মানে আমরা তো book করতে করলাম হবে একবার। জায়গা। হ্যাঁ আমরা একবার তো আমরা করলাম একটা। 2-3 বছর আগে একবার করলাম তো আমরা, টাকা পয়সা দিয়ে মানে বুক করে আর কি। হ্যাঁ সন্দেশের টিমটার নিয়েই আমরা গেছিলাম সবাই মিলে, মজাই হয়েছিল বেশ। পিকনিকে হেভি মজা, পিকনিকে হেভি মজা। হ্যাঁ, তো এবার তারপরে কবে বুঝলে যে 31 মানে একটা এটা হলো, আমি তো এক সময় একটু অদ্ভুত কাজ করতাম যেটা সম্পর্কে খুব বেশি মানুষের আইডিয়া নেই। চলো, আমি এক সময় ডিজে ছিলাম। আপনাদের শখ লাগতে পারে, বাট হ্যাঁ সত্যি তাই ছিলাম। এবার সেই সময় 31st আমি প্রথম একটা শো পাই। কোন সময়টা? বলছি 2004-05। তখন ডিজে ফিজে সিন ছিল? তখনই শুরু হচ্ছে আস্তে আস্তে প্রপারলি, মানে তখনই কলকাতায় শিলিগুড়িতে তখন 2-3 জন ডিজে আছে, তারপরে আমি এসেছিলাম। সেই সময় আমি একটা শো করতে গিয়ে প্রথমবার বুঝলাম আচ্ছা মানে পার্টি তো এরকম হয় ব্যাপারটা। ওইবার গ্যাংটকের যে বিরাট হোটেলটা কি জানি নাম, বেশ মেফেয়ার না আরেকটা বিশাল একটা হোটেল আছে বিরাট কি জানি নাম, তার আন্ডারগ্রাউন্ডে একটা ক্লাব মতন, ওইখানে বাজিয়েছে, হেভি ব্যাপার, খুবই মজা ফজা হলো। তো ওই সময় থেকে তারপরেও পার্টি অ্যাকচুয়ালি শুরু হয়নি, শুরু হয়েছে হলো প্রপার পার্টিং কালচার যেটাকে বলে সেটা কলকাতা আসার পর। মানে ইনফ্যাক্ট কলকাতা আসার পরেও প্রথম 2-3টে 31 আমি বাড়িতেই ছিলাম, কারণ আমি বুঝতে পারিনি কোথায় যাবো, কার সঙ্গে কীভাবে কথা বলবো, ডাকতো না কেউ। তারপরে 2013 থেকে শুরু হলো, বিভিন্ন বন্ধু বান্ধব তারা বলছে যে এইখানে যাবো, পার্টিতে যাবি নাকি, চল, এই করতে করতে হলো শুরু অ্যাকচুয়ালি। আর এখন তো টক অফ দ্য টাউন টাইপের পার্টি। আর না, আমার মনে আছে 2000-এ আমরা ঘরের মধ্যে আমি আর আমার বৌদি মিলে বিরাট করে সকাল থেকে আমরা ব্যস্ত, কি ক্রেপ টেপার কিনে এনে ওয়েলকাম Y2K লেখা হলো। Y2K, আচ্ছা 2000 যখন আসছে, 99 to 2000 ওয়েলকাম Y2K ওটা তো হেভি মজার। তার মানে হ্যাঁ, 1999 শেষ হচ্ছে 2000 এর নতুন মিলেনিয়াম। আর কি হবে রাত্রিবেলা, তখনও লোকে মানে অনেক জায়গায় বলছে না সেরকম কিছু হবে না, কিন্তু Y2K প্রবলেম আসতে চলেছে, হয়তো আজ রাত 12টার পরে কিচ্ছু কাজ করবে না, এরকম একটা হ্যাঁ Y2K এর বিরাট ব্যাপার ছিল। কারণ জানিস তো Y2K এর ব্যাপারটা? Y2K জানিস না? তোর কি জন্ম 2000-এর পরে? না, 1992। মানে প্রবলেম কি ছিল জানি না। ও মা, সে কি? তুই বল, তুই তো বল Y2K প্রবলেম। Y2K নিয়ে একটা মোটামুটি 99-এর মাঝামাঝি সময় থেকে এটা শোনা গেল, এবং তার মধ্যে খানিকটা সত্যতাও ছিল যে কম্পিউটার সিস্টেমস যত আছে সেগুলোতে 3টে লাস্টের 0 নেওয়ার কোনো ক্ষমতা নেই। বুঝলাম না। 2000 যে হবে, আমরা ধর ডেট লিখি আমরা যখন, তো সাইন করছিস তুই, তো এখন যদি তুই সাইন করিস কীভাবে করি, 26/01/25 ঠিক আছে, 26শে জানুয়ারি ধরা যাক। তো ওরকমভাবেই হচ্ছিল 19th সেঞ্চুরির হিসেবে, যে 2000 হয়ে গেল, লাস্টের দুটো তো 00 হয়ে যাবে। তো শোনা গেল যে লাস্টের দুটো যদি 00 হয়ে যায় তাহলে পরে সিস্টেম ভুল ক্যালকুলেট করা শুরু করবে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারবে না যে 1900 না 2000, এরকম একটা শোনা গেল, এবং তাতে কম্পিউটার সিস্টেম এবং পুরো ইকোসিস্টেমটা ভেঙে পড়বে। কারণ তখন মোটামুটি এটা চলে এসেছিল যে সব কিছুর সাথেই কম্পিউটার লিঙ্কড, মেইল চলবে না, কিচ্ছু চলবে না। না শুধু তাই না, অনেক সিস্টেম তো শুরু হচ্ছে তখন যেগুলো কম্পিউটার দ্বারা পরিচালিত হয়। হ্যাঁ, স্কুলে কম্পিউটার শেখানো হচ্ছে, প্লাস তোর কিছু তখন মেডিকেল ফেসিলিটিস তৈরি হচ্ছে যেগুলো কম্পিউটার দ্বারা, ব্যাস বলছে কিচ্ছু চলবে না, এবং একটা কিওস, একটা মেহেম হবে আর কি। এটা হচ্ছে Y2K প্রবলেম। তোমরা খুব টেনশনে ছিলে তার মানে সকাল থেকে? হ্যাঁ, মানে সকাল থেকে না, এটা চলছিল, তারপরে আবার কে বলো না এটাকে ম্যানেজ করা হয়েছে খানিকটা, তাও আমরা জানি না, বিকজ ইটস অ্যান আনসার্টেনিটি। আর আজকের মতো এত কি তো সোশ্যাল মিডিয়া ছিলই না একেবারে, যা শোনা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের বেশি অ্যাকচুয়াল সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, আর হচ্ছে নিউজ পেপার, এছাড়া তো আর কোনো খবরের কোনো সোর্স। আর টিভি চ্যানেলে ওই খবর, মানে তখন ওই ঘন্টায় খবর, হ্যাঁ খাস খবর ছিল, খাস খবর ওয়ার্ল্ড দিস উইক, এগুলো সব অল্টারনেটিভ নিউজ আস্তে আস্তে আসছে। আর এমনিতে ওই 1 ঘন্টার নিউজ, আধ ঘন্টার নিউজ, সেটাতে Y2K প্রবলেম নিয়ে বলতো না কেউ।
তো এইটা নিয়ে ওয়াইটুকে নিয়ে একটা বেশ ব্যাপার ছিল। তারপরে এসে গেল না ঠিকই তো চলছে সব। পরে আমি শুনেছি যে ওয়াইটুকে প্রবলেমে নাকি খানিকটা বেসিস ছিল, এটা আইডেন্টিফাই করে ফেলেছিলেন সবাই এবং ঠিক করে এবং ঠিক করে ফেলা হয়েছিল। আর তোমার এই পার্টিটা কবে থেকে, যে 31 কিছুটা করতে হবে জীবনে? বন্ধুদের নিয়ে নাকি ওই ওয়াইটুকের ওটা তো ওরকম করে সাজিয়ে গুছিয়ে বেশ আমরা পার্টি করলাম বাড়িতেই। বন্ধুদের নিয়ে আমার মনে হয় কলেজেই কলেজ, হ্যাঁ কলেজ থেকেই জানলাম যে এটা 31 এতটা এনজয় করতে তোর হবে। কি ব্যাপার? তোর 31 ওই কলেজেই ফার্স্ট ইয়ারে উঠে তখন ওই হঠাৎ করে সব মেসে যেহেতু আছি, প্রত্যেকটা মেস যে তোর মেসেই সবাই আসবো করে একবার 31-32 জন। পরের দিন গার্জিয়ান কল করছে তোমরা ঘর ছেড়ে বেরিয়ে যাও, যা হয় আর কি, যা হতে হয়। এটা তো 2026-এ তো শুনলাম মানে খুবই ভালো কাটবে সবার, সব পৃথিবী নাকি দারুণ একটা জায়গায় চলে যাবে। সাপ ফাপ ছিল, কেটে গেল। হ্যাঁ সাপটা এবার চলে গিয়ে কিছু একটা ওই জলবায়ু বাতাস কিছু একটা হচ্ছে। তাই 2026 আমার তো স্টার্টটা ভালো হয়েছে। স্টার্টটা তো ভালোই হচ্ছে, আমারও স্টার্ট তো আমাদের ভালো। তোমার কেমন স্টার্ট, কেমন 2026? এই তো হলো স্টার্ট আর কি। আরে 7 দিনের একটা এক্সপিরিয়েন্স বলো, কেমন দেখতে পাচ্ছ সামনে? আজকে 7 তারিখ না 6 তারিখ? আজকে 7 তারিখ। তাহলে 7 দিন হয়ে গেছে। তো 7 দিনে কি এক সপ্তাহ বুঝতে পারছি না রে, আমি তো কর্মক্ষেত্র থেকে খুব দূরে। হ্যাঁ অপটিমিস্টিক তো ভাইব ইজ নাইস, ঠান্ডাটা যা পড়েছে এইটা। আচ্ছা, যখন আপনারা দেখছেন তখন বোধহয় এই ঠান্ডাটা আর থাকবে কিনা আমরা জানি না। কোন সময় রিলিজ হবে সায়নটা? 2 উইক বাদে, 2 সপ্তাহ পরে এটা দেখবেন। 14 দিন পরে একটু কমে যাবে হয়তো, কিন্তু এই যে কথাটা বলছি, আজকে যে ঠান্ডাটা পড়েছে, আমি লেদার জ্যাকেট পরে ঘরে বসে আছি, এটা কিন্তু আনপ্যারালাল ঠান্ডা। এবং যখন দেখছেন তখন এই ঠান্ডাটার কথা মনে করবেন আবার। 16 ডিগ্রি কালকে রাতে 16 ডিগ্রি না, কিসের 12 ও সকালবেলা 10 ভোরবেলা। বাবা কলকাতা আমার আজকে ভোরবেলায় এক্সট্রা কম্বল গায়ে দিতে হচ্ছে। সেরা ঠান্ডা। কালকে রাত্রেবেলা আমি ফিরছি 3টের দিকে, বাইক চালাচ্ছি, লাস্টে আমি হ্যান্ড গ্লাভসটা পরতে বাধ্য হলাম। না পুরো একদম ঠান্ডা, মানে হাত পাত স্টিপ হয়ে যাচ্ছে। আমি তো শুনলাম ধর্মতলা কালকে বরফও পড়েছে। তোমার আবার একটা ছোট কাটা আছে জানো তো, কলকাতাকে তুমি একটু চান্স পেলে একটু ছোট করে দাও। না তোরা দুজন 10 ডিগ্রিতে মানুষের ঠান্ডা লাগবে না? কি কাণ্ড বলো তো, মানে নর্থ বেঙ্গলের ছেলে বলে ঠান্ডাই লাগবে না, তোরা ইয়েতি নাকি আমরা? তোরা 25শে ডিসেম্বরের সময় থেকেই তোর মধ্যে কোনো বোঝা যাচ্ছে না যে এই ছেলেগুলো। আমাকে বলে লাভ নেই। আমার গত পরশু দিন থেকে আমার অ্যাকচুয়ালি ঠান্ডাটা লাগছে, মনে হচ্ছে ঠান্ডা পড়েছে। আমি তো ক্যারেক্টারে থাকি, আমার নভেম্বর থেকে বুক ভরা ভালোবাসা, বুক ভরা সর্দি। আমি ক্যারেক্টারে দেখি, আমার বাড়ির সবাই নর্থ বেঙ্গলের, কিন্তু তারাও আমাকে সোয়েটার পরতে বললে বলি যে না আমি তো নর্থ বেঙ্গলের ছেলে। এটা তো ইগোর প্রবলেম বলে প্রভাসিস, এটা ইগো, ক্যারেক্টারে থাকি। ইগো এগুলো পরিষ্কারই কথা। মানুষের ঠান্ডা লাগবে না 16 ডিগ্রিতে? 16, 15, 14, 10 আমরা 31-32 থেকে, আবার 24-এর নিচে না হলে আমার ঠান্ডা লাগতে শুরু করে। এই দেখো অলরেডি সর্দি লেগে আছে। কোথায় এটা? এই যে মাঝে মধ্যে বলে ওই যে মেদিনীপুরের ছেলে তুই, তোর আবার কি মানে সমুদ্র, তোরা তো মাঝে মধ্যেই স্নান করি, কোনো কারণ নেই এই স্টিরিওটাইপগুলোর। জাস্ট কালকে রাত্রিবেলায় আমি ওই একটা জায়গায় আগুন তাপাচ্ছে, বন্ধু বান্ধব মিলে একটু আগুন টাগুন তাপে ওখানে গিয়ে আড্ডা মারছি, তোর ঠান্ডা লাগছে। বড় পড়ে না বাবা, নর্থ বেঙ্গলে বড় পড়ে না, কিন্তু দার্জিলিং এ স্নোফল হয়েছে। হ্যাঁ হচ্ছে, শিলিগুড়িতে আগুন তাপায় এখনো মানুষে, আগুন তাপায় এখন। এই ঠান্ডায় তুমি কোথায় থাকো গো? দেখিনি, রাস্তায় তো দেখি না। উপরে অনেক উপরে না, রাস্তায় দেখি না তো আগুন। রাস্তায় নামতে হয় তো, সেই জন্য। তুমি বই থেকে মুখ তোলো তাহলে তো। বইয়ের কথা বলিস না, সঙ্গে সঙ্গে 5টা কমেন্ট চলে আসবে, প্রেমাজিৎ দা আর বই পড়বেন না। কি এটা করো একটু, লোকজন এত খেপে রয়েছে বই ঠেক নিয়ে, করছো না কেন? বই পড়ছো না? আর বই পড়ার, হ্যাঁ পড়ছি, যখন আসবে না দেখবি তখন। ওইটা তো শুনেই আসছি, আচ্ছা দিন। ঠান্ডা নিয়ে কথা বলবো, কিন্তু তুই বলতে বলতে আমার মাথায় তখন ক্লিক করেছিল, সেটা হচ্ছে তুই বলি ভাত রান্না করতে গিয়ে ওরকম হাল হয়েছিল। আমার মনে পড়লো, এটা অনেক পরের কথা আমার জীবনে। তখন আমরা চাকরি করছি, মানে ফার্স্ট জব। আমরা 3 জন মিলে একটা মেসে থাকতাম, মেস নয় মানে অ্যাপার্টমেন্ট, 3 জন মিলে থাকতাম। তো রান্নার দিদি একদিন আসেননি, বা তাকে ছুটি দিয়ে দিয়েছি আমরা, যে সন্ধেবেলায় আমরা রান্না করব, ঠিক আছে। তো রান্না কি করব ঠিক হলো, আমরা আলুর পরোটা করব। হ্যাঁ কেন? হ্যাঁ আলুর পরোটা করব। তোরা জানিস বানাতে পারিস তোরা? আসছি, আলুর পরোটাতে কি লাগে? ময়দা লাগে, আলু লাগে, আলুর সাথে একটা চোখার মতন একটা, প্রথমেই যেটা হলো আলু সেদ্ধ টেদ্ধ করে নিয়ে নিলাম আমরা, তারপরে পেঁয়াজ ফাজ কাটা হলো, ওটা দিয়ে পুরো আলুর চোখা বানিয়ে ফেললাম একটা। বেশ, আটা মাখা হয়ে গেল, পারলে আটা ও ময়দা মাখা হয়ে গেল। এই পর্যন্ত সবাই কনফিডেন্ট ছিল।
এবার প্রশ্নটা হলো এই আটার যে দলাটা রয়েছে মাখা এবং এই যে আলুর চোখার দলাটা রয়েছে এ দুটো এক হচ্ছে কি করে, আলুর পরোটাতে কি করে রূপান্তরিত হচ্ছে এটা নিয়ে আমরা 3 জন ছিলাম, 3 জনের 3 রকম হাইপোথেসিস এলো। একটা হলো দুটোকে মিশিয়ে দাও, একটা হলো যে না ভুল হচ্ছে, আমি ছোটোবেলা থেকে আমার যা মনে হয় যে আটা আর আলু একসাথে মাখতে হয়, আচ্ছা চোখাটা এবং আটা একসাথে মেখে তারপরে ওটাকে এরকম বেলে টেলে নিয়ে ওটাকে তেলে এমনি শ্যালো ফ্রাই করতে হয়। এটা একটা হাইপোথেসিস এলো। দ্বিতীয়টা হলো যে না এমনি করতে হয় না, এবার যে হয়েছে এটার মধ্যে একটা কটরির মতন বানিয়ে ওটার মধ্যে স্টাফ করতে হয় আলু, ওটাকে তারপরে বন্ধ করে ওটাকে বেলতে হয়। এটাই তো নিয়ম আসল তো এটা। আরে দাঁড়া না, তারপরে এটা যখন আমরা করতে গেলাম তখন আমরা 3টেই ট্রাই করেছি, এটা আমরা করতে গেলাম দেখলাম যে আলু বেরিয়ে যাচ্ছে, কারণ ওটাকে যে শুকনো করতে হয় আলুটা, ওটার তো আমাদের মাথায় ছিল না, আমরা পেঁয়াজ টমেটো দিয়ে ফেলেছি ওর মধ্যে, তো ওটাও তো জলো তো ওটা তো একটা হচ্ছে না। থার্ড, তারপরে আমি বললাম যে না এটা কোনোটাই তোরা ভুল করছিস, এগুলো এরকমভাবে হয় না, ইউ হ্যাভ টু হ্যাভ ভেরি থিন, আটা দিয়েই হবে, থিন করে দুটো বানাতে হবে, একটার উপরে মাঝখানে করে আরেকটা উপরে দিয়ে তারপর দুটোর কোনাগুলো এমনি করে বন্ধ করে দিয়ে তারপর ওটাকে শ্যালো ফ্রাই করতে হবে। আমরা 3টেই ট্রাই করলাম, কোনোটাই দাঁড়ালো না বেসিক্যালি। 3 জনের মাকে ফোন করলাম আমরা, ওরা বেশ বুঝতে পারছে না প্রবলেমটা কি, মায়েরা যে আলু পরোটা নিয়ে এরকম করছে কেন। যাই হোক আমরা বিভিন্ন রকমভাবে আলুর পরোটা বানানোর চেষ্টা করলাম, কোনোটাই হলো না। তারপর আমরা বাইরে গিয়ে খেলাম। আমি তো আলু চোখাটাও শেষ, ততক্ষণ আলু চোখার আটা একসাথে মিলে গেছে, আটার সাথে কিছুটা মিলেছে, কিছুটা স্টাফিংয়ে চলে গেছে, কিছুটা ওই স্যান্ডউইচ পরোটা হয়েছে। এই যে রান্নার আমার একবার পিকনিকের গল্প বলছি, হ্যাঁ একটা সেবার মোটামুটি আমরা তখন বড় 12-12 পড়ি, তো সব মিলে মার্থ হয়ে গেছি, এবার কিছুটা করতে হবে, মুরগি তুলে নিয়ে চলে এসেছি, এই মুরগি কেটে ফেটে দেবে না আমরাই কাটবো, মানে ইয়ে করবার পর এবার মানে ওই মুরগিটাকে কাটা হবে, কে কাটবে, একজন বললো যে কোনো ব্যাপার না আমি কেটে দেবো, কোনো চাপ নেই, একজন বললো তুই একটু মাথাটা ধরবি, পাটা দেবো, পাক করে নামিয়ে দেবো, করে নিও, ওটা খুব ভালো। মাথা ধরেছে, পা ধরেছে, নামিয়েছে, যে সেটা পা ধরেছিল রক্ত থেকে পিঠে পড়ে গেছে করে হচ্ছে মুরগিটাকে ছেড়ে দিয়েছে, গলা কাটা মুরগি দৌড়, আমরা না আত্মারাম খাচ্ছাড়া হয়েছে, একটা গলা কাটা মুরগি গোটা এলাকা জুড়ে পাই 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 করে তুলছে, ও রক্ত থেকে অজ্ঞান হয়ে পড়ে আছে, আমরা সবাই এইটা কি বলে আমরা পিকনিকই করবো না করে নিয়ে ওকে ধরাই যেন ছুটতে শুরু করেছে, সে কত দূর গিয়ে তারপরে ও মারা গেছে, তারপরে ওকে নিয়ে আসা হয়েছে। কি কাণ্ড মুড়িতে মনে পড়ে, কোনো আইডিয়াই নেই যে এটা কি করতে হয়, এটার ভবিষ্যৎ কি, ধরে কাটবো ব্যাস, কাটতে আমি অ্যাকচুয়ালি আমার একটা ইয়ে ছিল, আমি ছোটবেলা থেকে তখন সানন্দা বেরোতো, হ্যাঁ 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 হ্যাঁ, সানন্দায় রেসিপি থাকতো, ঠিক আছে, তার মধ্যে থেকে আমি সোজা রেসিপিগুলো খুঁজে সোজা রেসিপিগুলো বানাতাম। ওরা অনেক দিন আগে থেকে, মানে আমি প্রথম জীবনে বানিয়েছিলাম বাদাম ক্ষীর, বাবা সোজা ব্যাপারটা দেখেছি, মিক্সি ছিল বাড়িতে তখন, তো বাদাম ক্ষীর বানিয়েছি, নিচটা একটু লেগে গেছিলো, কারণ ওই তখন কনডেন্স মিল্ক দিয়ে ওটাকে একটুখানি নাড়ানোর প্রসেস ছিল, নাড়ানোটাতে একটুখানি গন্ডগোল হয়েছিল। আরেকটা জিনিস আমি খুব বানাতাম, সেটা হলো কাস্টার্ড। তোমার কি এমনি ছোটবেলা থেকে রান্নার হাত ছিল আর কি? মোটামুটি রান্নাটা আমার করতে ভালোই লাগতো, হ্যাঁ ভালোই লাগতো। রান্নাটা আমার কোনোদিনই আর কোনো আইডিয়াও পাই না যে কীভাবে, এখন আমি রান্না করতাম, আমার কোনো ইয়ে নেই, আমিও করতাম, কারণ আমার মায়ের মাইগ্রেনের একটা প্রবলেম ছিল বলে মাঝে মাঝেই মার মাইগ্রেনের একবার অ্যাটাক হলে পরে 3 দিন শোয়া থাকতেন, তখন করতে হতো, তো তখন হয় বাবা করতেন, তারপরে দাদা করতো, তারপরে কখনো কখনো হয়তো দুজনেই ব্যস্ত, আমাকে বললো যে মানে মার তখন এমন অবস্থা মা উঠে বলতেও পারছে না রেসিপি কি, এত খারাপ অবস্থা, অন্ধকার ঘর করে পড়ে থাকতেন। তো তখন ওই ডিমের ঝোলটা আমি প্রচুর করেছি, ডিমের অমলেট, চা তো ধর ছেড়েই দে, চা তো অবশ্যই, এটা কিন্তু শেখানো হচ্ছে। আমরা ছেলেরা কিন্তু মোটামুটি একটা দেখেছি, এটা মেল শভিনিজমও আছে, এটা আমি না রান্নাই জানি না, কেন জানো না ভাই, একটু নিজেরটা করে খাওয়ার মতো আলুর পরোটা বানাতে জানি না, এবার কি লাইফ স্কিল অ্যাকচুয়ালি। আমি কোনোদিন আনন্দ পাইনি আর রান্নায়, কিন্তু এই কোভিডের সময় বেশ অনেক রকম ট্রাই করি, আর ইউটিউব চ্যানেলগুলো কি ভালো, ডালগোনা কফি, ওরা সব ডিটেলে বোঝায় যে এতটাই এটা নিতে হবে, ওইটা নিতে হবে, খুব 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 ভালো, অনেক কিছু ট্রাই করেছি কোভিডে সবাই অনেক কিছুই ট্রাই করেছে, কিন্তু না আমি বলছি রান্নার ব্যাপারটা তখন আমি তারপরে তখন ওইটুকু করতে করতে ওটাতে না ব্যাপারটা পুরোটা বুঝে উঠতে পারিনি, আর বেশি বড় রান্না কিছু করিনি,
বড় রান্না করনি? শখের রান্না আর কি। শখের রান্না। তারপরে আমি 2009-8 ওর বাড়িতে একবার, ওর সন্তোষপুরের বাড়িতে ও একদিন বললো, দেখ এইভাবে ব্যাপারটা মাটন এইভাবে রান্না করতে, প্রেশার কুকারে। আমি বললাম আচ্ছা আচ্ছা, বুঝলাম ব্যাপারটা, অল্প একটু বুঝলাম। তারপরে এদিক ওদিক করে ফাইনালি আমি যখন একা থাকা শুরু করলাম, তখনই, হ্যাঁ, তখন থেকে অ্যাকচুয়ালি আমি যখন অন্যান্য বন্ধু বান্ধবদের বাড়িতে ছিলাম এখানে কলকাতায়, তারাও মোটামুটি কিছু কিছু আমাকে, একজন আমাকে একদিন বললো যে অনেকটা আদা রসুন পেস্ট দিলেই টেস্ট ভালো হয়। সুন্দর। হ্যাঁ, তখন হোমমেডের আদা রসুন পেস্ট প্রথম এসছে। ওকে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, করে দেখলাম, কি জঘন্য লাগলো খেতে। তার আমি বললাম তুই কিচ্ছু জানিস না। বলে নেই, মুঝে তো বলা এসাই হতা হ্যাঁ। হ্যাঁ, সে একটা বিরাট লোক ছিল, সে কালো সাহেব। ঠিক আছে, বাবা, যাই হোক, সে নাম বলছি না। এবার সে আচ্ছা, এইরকম এই করতে করতে আমি একটা পয়েন্ট আসলো যখন আমার রান্নাটার মধ্যে না ইন্টারেস্টটা তৈরি হলো যে আচ্ছা এইটা দিলে এরকম টেস্ট হচ্ছে, এইটা এইটুকু সময় করলে এরকম টেস্ট হচ্ছে, এই জিনিস তেলে ফোড়নে দিলে এই রকম ফ্লেভার বেরোচ্ছে, যে ফ্লেভারটা খেতে ভালো লাগে, মানে ফ্লেভারটা খাওয়ার জন্য ভালো হচ্ছে। এই করতে করতে আমি নিজেই রান্নাটাতে একটা তোমার তো বেশ ভালোবাসাই আছে রান্না। ভালোবাসা আছে, আমার ভালো লাগে রান্না করতে। রান্না আমারও করতে ভালো লাগে, বাট ও যেরকম একটা নিরামিষ ঘন্ট ফন্ট করে ফেলে, না, আমি ওটা না, আমি একটুখানি নন ভেজের দিকে আছি। মানে আমি হয়তো মাংসটা লখনৌ properly ঘরানার করতে আর কি। পারো। ঘরানা হয় না মানুষের রান্নার, ওরটা বিষ্ণুপুর ঘরানার রান্না, আমারটা লখনৌ ঘরানার, এই ডিফারেন্স আর কি। আমার মানে আমি মাংস করা ট্রাই করেছি কোনোদিন। আমি একটা হ্যাক শিখেছিলাম শুধু, যে খাবার টেস্ট করে যদি বুঝতে পারো খুব বাজে হয়েছে, এটা দাঁড়াবে না, লঙ্কা দিয়ে দাও। লোকজনের এত ঝাল লাগবে, লোকজনের টেস্টের দিকে আসবে না। এইটা হলো কারেক্ট হ্যাক। এটা হলো মানে হ্যাঁ, রাস্তার কিছু হোটেল থাকে, ওরা এটা করে। ঠিকই। আর রাস্তার কিছু উঠলে ওই যে সেই ঝোলটা, মাংসের ঝোল, ডিমের ঝোল, সবই দেখি ঝোলগুলো হয়। না তবে এটা না, তোর এটা বলছিস ঠিকই, সেটা আছে, বাট কিছু কিছু রাস্তার হোটেল, এই বাস স্ট্যান্ডের হোটেল, যেগুলো হোটেল বলা হচ্ছে, এগুলো আসলে হচ্ছে মানে ইটেরি, স্পাইস হোটেল করছে। হ্যাঁ, সেগুলোতে কিছু মানে ভালো ভালো মানে স্পেশালাইজ আছে, যে ওই দোকানের মাংসের ঝোল। সেক্টর 5 এ কিছু রাস্তার হোটেল আছে, কি আরে টেস্ট, দুর্দান্ত, বাবা রে বাবা, দারুণ খাবার, দারুণ। ইভেন ধর্মতলায়ও। তোমরা ইয়ে থেকে শোনো ডেকার্স লেন? হ্যাঁ হ্যাঁ, ডেকার্স লেন খেয়েছো তো? একটু ওভাররেটেড ব্যাপারটা এই সেদিনই খেয়ে এলাম। কোথা থেকে খেলি? ওই চাউমিনের চিত্ত বাবুর। হ্যাঁ, চিত্তবাবুর স্টুটা সত্যি খুব ভালো, স্টু আর ইয়েটা। আমার মানে এতটাও ওভার হাইপ মনে হয়। না না, আমার ওটা ভালো লাগে, কিন্তু বাকিগুলো অতটা ভালো না। নর্মাল চাউমিন আর কি, Normal পুরো চাউমিন। হ্যাঁ, হ্যাঁ, এরকমই হ্যাঁ, টেস্ট। হ্যাঁ, তুমি খেয়েছো? খেয়েছি না, খাবারের দেখ এটা একটা কি হচ্ছে, তুই ব্লগার টগার দেখে, ফুড ব্লগার দেখে তুই যেখানেই খেতে যাবি তোর খারাপই লাগবে, কারণ হচ্ছে ওটা এমন একটা উচ্চতায় নিয়ে যাওয়া হয়, কারণ বেসিক্যালি তাদেরও দোষ নেই, তারা তো ফ্লেভারটা বোঝাতে পারছে না, তারা তো স্বাদটা বোঝাতে পারছে না, এক্সপ্রেশনে বোঝা, তারা একটা এক্সপ্রেশনে এবং কথাবার্তায় বোঝানোর চেষ্টা করছেন তারা। তারা বলছে দেখে যে আচ্ছা নুন দিলে, নুন নুন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ জীবনে প্রথমবার নুন দেখলাম আমি। ও আচ্ছা আচ্ছা, ভাত এটা না, আচ্ছা এটা চাল থেকে গরম হলে ভাত হয় না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও এইটার হলুদ রং কি করে হলো, ও জাফরান দিলেন, হলুদ, আচ্ছা আচ্ছা, এইরকম করে রিয়াক্ট করে তুই দেখবি। রেহমানিয়া বলে একটা দোকান ছিল, রেহমানিয়া, হ্যাঁ, নিউ মার্কেট তো, নিউ মার্কেট জানি না, আছে বোধহয়। ওর আউটলেটসগুলো তো আগে ছিল কয়েকটা, আমার বাড়ির কাছাকাছি ছিল, সেখানে খেয়েছিলাম বহু বছর আগের কথা। আমার তো ফেভারিট ছিল রেহমানিয়া। আর আমিনিয়াতে প্রথম যেটা খেয়েছিলাম, যেটা হচ্ছে তোর নিউ মার্কেটের ওখানে যে আমিনিয়াটা, অরিজিনাল প্রথম আমিনিয়াটা, ওটার বিরিয়ানিটা খুব লাইট, খুব লাইট এবং দুর্দান্ত। আর এই মুহূর্তে হ্যাঁ অদ, আর আমার রিয়াসাতের বিরিয়ানি খুব ভালো লাগে। রিয়াসাত হলো ফাইন ডাইনিং বিরিয়ানি, না কিন্তু বিরিয়ানি তো বিরিয়ানি বাবা, না কিন্তু ফাইন ডাইন বিরিয়ানি। খিদিরপুরে একটা আছে শুনেছি, ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা এরকম। হ্যাঁ, ইন্ডিয়ানের বিরিয়ানি খুবই ভালো শুনেছি আমি। রয়্যালের ভালোই লেগেছিল আমার প্রথমবার, আমি অর্ডার করে খেয়েছিলাম। সেকেন্ড বারটা না আমার কিরকম ওটা মোটামুটি লেগেছিল। তবে হ্যাঁ, ওদের প্রিপারেশনের খুব মানে খুবই বেশি রিচ, একটু বেশি হেভি হয়ে যায় ব্যাপারটা, যেটা আমার পার্সোনালি খুব একটা পছন্দ না। তো বিরিয়ানির তো মানে দেখ, লখনৌ বিরিয়ানির যেমন একটা আলাদাই ব্যাপার আছে। ওটা কিরকম টেস্ট? আমাদের মতো মানে কলকাতার মতো? লখনৌ বিরিয়ানিটা আরেকটু লাইট, আরেকটু ফ্লেভারফুল বেশি। আচ্ছা।
লখনৌ বিরিয়ানিটা ইজ অ্যাকচুয়ালি আ পোলাও, ওকে, আচ্ছা, বোঝা গেল। লখনি পোলাওই ওটা অ্যাকচুয়ালি। তো ওটাকে মানে সেই অর্থে যারা হায়দ্রাবাদি লোক বলে লখনৌ কা বিরিয়ানি তো বিরিয়ানি নেই পোলাও হ্যাঁ, ডাজেন্ট ম্যাটার। তো লখনৌ বিরিয়ানির দারুণ ফ্লেভারফুল, লাইট, তবে তার সাথে তোকে আরেকটা কিছু নিতে হবে। সো বেসিক্যালি ডিফারেন্স হচ্ছে লখনৌ বিরিয়ানিতে বিরিয়ানি ইজ দ্য রাইস ডিশ, তার সঙ্গে তোমাকে কিছু একটা নিতে তার হবে। সাথে তুমি একটা কিছু খাও। আর হায়দ্রাবাদ বিরিয়ানি ইজ আ ফুল ডিশ, তো এই জন্য ওটা অনেক বেশি স্পাইসি। তো হায়দ্রাবাদ বিরিয়ানির সাথে কিছু কেউ খায় না। খেয়েছো হায়দ্রাবাদি বিরিয়ানি? হ্যাঁ, সালান নেয় মানে সেটা, হায়দ্রাবাদে গিয়ে হ্যাঁ অবভিয়াসলি। ওটার সঙ্গে একটা যে ইয়ে চলে, দই রথ চলে, মানে same আমি তোমাদের জানি না, মতামত আমি নেই? হায়দ্রাবাদে গিয়ে খাইনি। আমি কলকাতায় খোয়াব হায়দ্রাবাদি বিরিয়ানি বানাতো, এখনও বানায় নিশ্চয়ই। খোয়াবের বিরিয়ানি যেটা দিন প্রথম খেয়েছিলাম আমার বেশ ভালো লেগেছিলো। তারপর আর তার 3-4 বছর পর আবার খেয়েছিলাম, তখন আর ভালো লাগেনি, খুব বেশি ঝোল ঝোল মনে হয়েছিল। হ্যাঁ, এবং অনেকটা দেয় তো। হ্যাঁ, অনেকটা অনেকটা দেয়। স্পাইসি, খুব বেশি খুব স্পাইসি। বেশি স্পাইসি। এবার কারো কারো সেটা ভালো লাগতেই পারে, মানে হায়দ্রাবাদি বিরিয়ানি কিন্তু অনেকেরই ভালো লাগে। সেটা তো পেটের উপর নির্ভর এখানেও করে। আমাদের রিসেন্টলি একটা এপিসোড আসবে, ওই ফুডকা আছে না, ইন্দ্রজিৎ লাহিড়ী, ওর সঙ্গে কথা হচ্ছিল একটা এপিসোডে, সেখানেও কিন্তু বলেছে যে হায়দ্রাবাদি বিরিয়ানি কিন্তু মানে হি লাইকড ইট। এবার এটা অলওয়েজ ডিপেন্ডস অন ইউর পার্সোনাল Palate, টেস্ট। হ্যাঁ, হ্যাঁ। obviously। ওরা কারি পাতা দেয়, এটা একটা আমার খুব খারাপ লেগেছে। কারি পাতা, এবার আমি মালাবার বিরিয়ানি খেয়েছি কেরলে একটা বিরিয়ানি পাওয়া যায়, প্রায় হোয়াইট না হোয়াইটই, ওটা পুরো নারকোল তেল দিয়ে বানায় ওরা। আচ্ছা, হ্যাঁ, তো ওটাকে ওরা বিরিয়ানিই বলে। তো ওটার একটা অদ্ভুত স্বাদ, ওটার সাথে তুই মেলাতেই পারবি না অন্য কোনো জায়গার বিরিয়ানির স্বাদকে। সেটা একটা। আর ঢাকার কাচ্চি বিরিয়ানি, সে আর আরেকটা এটাও তো জিনিস। খাইনি। এটা খেয়েছো? ঢাকার কাচ্চি বিরিয়ানি বোধহয় একবার এনেছিলাম। এনেছিলি, খেয়েছি। মানে কলকাতায় পাওয়া যায় কোথাও? না, ঢাকা থেকেই এনেছিলাম। কেমন খেতে? ঢাকার কাচ্চি বিরিয়ানি ইজ এগেইন প্যালেট, ইটস ওই রাইসটা প্রচণ্ড ফ্লেভারফুল রাইস, আচ্ছা, দুর্দান্ত ফ্লেভারফুল রাইস। তবে মাংসের যে মানে নরম হয়ে যাওয়া মাংস, সেই জিনিসটার যে কলকাতা এবং লখনৌতে যতটা করতে পারে, এটা কিন্তু আমি আর কোথাও পাইনি। যেটা লখনৌর বিরিয়ানিতেও মাংসটা মানে মাটন হলে পারে, চিকেন তো একটু হার্ড হবেই বিরিয়ানিতে, কিচ্ছু করার নেই। আর কিন্তু মাটনটা যে একেবারে তুলতুলে মাটন হয়ে যাওয়া, সেটা কিন্তু কলকাতায় যতটা হয় তার তুলনা একমাত্র লখনৌতে হতে পারে, আর কোথাও কিন্তু এত ইয়ে হয় না। শুনতে শুনতে না, সুন্দর সুন্দর তাহলে আর একটু বিরিয়ানি। বাড়াই রে। স্ট্রিট ফুড কোথায় বেস্ট খেয়েছো তোমরা ইন্ডিয়া? স্ট্রিট কলকাতা স্ট্রিট ফুড বেস্ট এইভাবে তো কি খাবারের কথা হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে না। মানে Overall street র্যান্ডম food। স্ট্রিট ফুড আর কি, বড়া পাও, চাউমিন, সবই এবার তুই আছে। বড়া পাও তো কলকাতায় ভালো হতে পারে না। মানে অ্যাভারেজলি আর কি। বড়া পাও কি তোর মানে তোর পার্সোনালি আমি বলছি তো বম্বে, দিল্লি, দিল্লি স্ট্রিট ফুড খুব ভালো তো। বম্বে, দিল্লি এবং কলকাতার মধ্যে মানে লড়াই হয়ে Street প্রায় food- সিভিল ওয়ার হয়ে যেতে পারে স্ট্রিট ফুড নিয়ে। দিল্লি না, বম্বেরটা হবে কিনা আমি মুম্বাই কি শিওর না। অত মুম্বাই নিয়ে আই এম নট শিওর, কিন্তু আমার মনে হয় তুই পাওভাজি আর বড়া পাওকে তুই মানে কি বলছিস, হাঁটা করছিস? হ্যাটা করছি না, আমাদের কিন্তু street food আমার এর কাছাকাছি পার্সোনালি লাগলো। খুব একটা পছন্দ না। হ্যাঁ, ওকে, ঠিক আছে, এবার একদম যে অপছন্দ, একদম যে খেতে পারি না, জঘন্য লাগে তা নয়, কিন্তু ওরা পাও আমার ঠিক আছে মনে হয়, ঠিক আছে সব কিছুকে ওরা পাওয়ের মধ্যে স্টাফের ঢুকিয়ে মতো দিয়ে দেয়। করে হ্যাঁ, করে দেয়, দেয়। সামোসা পাও, বড়া পাও, তারপর আরো কি আরে হ্যাঁ, মিসেল পাও। সিঙ্গাড়া দুটো হ্যাঁ, হ্যাঁ। ইয়ের মধ্যে, পাউরুটির মধ্যে দিয়ে দিল ব্যাপারটা। হ্যাঁ, আমি তো দেখে হচ্ছে যে এই মা, এগুলো কি না, এবার খাবার? তুই এটা ভাব যে বড়া পাও ঠিক ভালো জায়গায় তুই যদি বড়া পাও খাস, হ্যাঁ, টেম্বুরের ওদিকে যে কিছু জায়গায় পাওয়া যায়, ওয়ার্ল্ডলির ওখানে, একটা প্রচণ্ড সিম্পল ডিশ। কম্বিনেশনটা কি? একটা আলুর বোন্ডা, আলুর বড়া, ওটার মধ্যে কিচ্ছু নেই, পেঁয়াজ ফেঁয়াজ কিছু নেই, আলুরই বড়া ওটা, আলুর বড়া, তার সাথে একটা হালকা লাল রঙের একটা ওই যেটাকে ওরা চাটনি বলে আর কি, ওইটা খুব বেসিক্যালি ভালো খেতে। একটা গুঁড়ো গুঁড়ো একটা মশলা আর লঙ্কা ভাজা, আর তার সাথে দুটো পাও। এটার কম্বিনেশনটার স্বাদ কিন্তু এর কোনোটার মতন নয়। না, that is দ্যাট true. কম্বিনেশন ইজ ইউনিক। না, দেখ আমার কিছু কিছু জায়গায় বড়া পাও যে একদম বড়া পাও যে খারাপ জিনিস তা বলছি না, কিন্তু আমি বলছি কলকাতা স্ট্রিট ফুড, হ্যাঁ, আমি অনেকের মুখেও শুনেছি। আমি দিল্লি স্ট্রিট ফুড সম্পর্কে আমার অতটা আইডিয়া নেই, বাট দিল্লি স্ট্রিট ফুড সম্পর্কে যতটা ভ্লগস দেখেছি, যতটা লোকজনকে বলতে শুনেছি, অথেন্টিক লোকজন যতটা ভিডিও করেছে, দিল্লি স্ট্রিট ফুড কিন্তু কলকাতার সঙ্গে পাল্লা দেওয়ার একটা জায়গা আছে। আমার শিলিগুড়ির স্ট্রিট ফুডও খুব ভালো লাগে, দারুণ হ্যাঁ, স্বাদ। সে তো বটেই। হ্যাঁ, শিলিগুড়িটাও এবার দেখ আমি বলছি তোকে, ভেলপুরি,
এবার যদি কেউ আমাকে মেরেও ফেলে যে বাঙালি বলে তোমাকে মানে স্বীকার করতেই হবে যে কলকাতায় ভালো ভেলপুরি পাওয়া যায়, আমি তো বলবো না। কোথায় পাওয়া যাবে? তো কোলাপুরে যা, কোলাপুর, আচ্ছা। ওখানে যে ভেলপুরিটা পাওয়া যায় দ্যাট ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড। পোহা, মানে যেটা চিড়ের পোলাও বলে, পোহা, ইন্দোরের মতন পোহা। ইন্দোর, ভোপালে আমি খাইনি, ইন্দোরে আমি খেয়েছি। মানে এমনি সাউথের খাবার তো? না 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 না, পোহা ইজ মধ্যপ্রদেশ, সাউথেও পাওয়া যায়, সাউথ মানে ওয়েস্ট, মহারাষ্ট্র অবধি পোহাটা চলে। আচ্ছা, ওকে ওকে ওকে। তো সেটার মতন কিছু নেই। তারপর বড়া পাও অবভিয়াসলি বম্বে, এবং পাওভাজি, ওই জুহুর বিচের যে পাওভাজি, হ্যাঁ, অসাধারণ। এবার সেরকমভাবেই কেউ যদি আমাকে বলে যে তোমার থেকে আমি সমস্ত সম্পত্তি নিয়ে নেবো, তাও তুমি বলো যে কলকাতার থেকে ভালো এগরোল পাওয়া যায় কোথাও, এটা তো হবে না বস। এগরোল তো ওটা একবারে অবজেক্টিভলি কলকাতার মতন রোল আর কেউ বানায় না। আমার মনে হয় চাউমিন, মানে ইন্ডিয়ান চাইনিজের যে স্ট্রিট ভার্সন, হ্যাঁ অবভিয়াসলি ওটা কিন্তু মোটামুটি কলকাতায় যেটা পাওয়া যায়, আমি অনেক জায়গায় খেয়ে দেখেছি, নোহোয়ার কম্পারেবল। হ্যাঁ, মোমো, এবার তুই বলবি যে তুই না কলকাতায় ভালো মোমো পাওয়া যায়, তুই যদি শিলিগুড়ির ছেলে হোস তুই বলতে পারবি এই কথাটা? না 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 না, পারবি না। হ্যাঁ, তো যত একটু পাহাড়ের দিকে গিয়ে একটু দার্জিলিং, একটু কালিম্পং, এইসব জায়গায় যে মোমোটা পাওয়া যায়, শিলিগুড়িতেও যে মোমোটা কিছু জায়গায় পাওয়া যায়, ওফ আলাদাই। কলকাতার মোমোর ইয়েটা পুরো খুব, ওইখানে ম্যাজিকটা, ওটাই তো ম্যাজিকটা। ছোট ছোট আর ভেতরের মশলাটা পুরো স্টিম হবে কিন্তু নরম তুকতুকে থাকবে, দাঁতে কাটতে হবে না। আর একটু যদি মুখের মধ্যে যে কিছুটা দেয়, বোধহয় বাটার ফাটার কিছুটা দেয়, মুখের মধ্যে যখন গলে যায় না, বাটার ফিলিং, দ্য ফিলিং অফ দ্য বাটারনেস, বাটারিনেস। বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। টপ 5 করো তো একটা, টপ 5 র্যাঙ্কিং, যেই 5টা খাবার নিয়ে তুমি একটা নির্জন দ্বীপে চলে যাবে। আচ্ছা, সবচেয়ে আগে থাকবে হলো চাউমিন। আচ্ছা, পরপর যা খুশি। চাউমিন না, ওর তো মোটামুটি 1 থেকে 3 অবধি চাউমিন। আমার তো ধারণা আমার আগে বোধহয় চাইনিজ জন্মভূম ছিল আমার, কারণ আমি চাউমিন খুবই পছন্দ করি। আচ্ছা, চাউমিন মনে বাংলা মতে চাউমিন চিলি চিকেন একসাথে, বাংলা মতে, হ্যাঁ বাংলা মতে। তো এবার চাউমিন চিলি চিকেন হলো। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, আমি একটুখানি এটা একটু প্রভোক করছি তোমাকে। চিলি চিকেন বলতে তুমি কি বোঝো? যেটা ক্যাপসিকাম দেওয়া খয়েরি খয়েরি ঝোল, যেখানে চিকেনটাকে একটা বেসনে ভাজা বড়ার মতন করে বানানো হয়, সেটাকেই চিলি চিকেন বলছো তো? হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো চিলি চিকেন অবভিয়াসলি। না না, কোথাও কোথাও আবার চিকেন দিয়ে সয়া সস দিয়ে কালো রঙের একটা ব্যাপার হয়, ওটা চিলি চিকেন না তো? ওটা চিলি চিকেন না, ওটা হলো ছেলেই শিখে। তো চিলি চিকেন বা চিলি চিকেন মাঞ্চুরিয়ান বলছি না, চিলি চিকেন চিলি চিকেন হলো। আচ্ছা, এবার হলো আচ্ছা সেকেন্ড হবে রুমালি রুটি। না না না, সেকেন্ডেই থাকতে হবে ভাত ডাল আর স্ট্রিট ফুডের কথা। স্ট্রিট ফুডে ভাত ডাল পাওয়া যায় না? না, পাওয়া যায়, স্ট্রিটে ভাত ডাল পাওয়া যায়, কিন্তু ওটাকে স্ট্রিট ফুড বলে। তাহলে ওইটা তো স্ট্রিট ফুড হবে না, তাহলে হবে মোমো। সেকেন্ড মোমো, ওকে ওকে, গ্রেট। ভাতের সবচেয়ে কাছাকাছি। আচ্ছা, মোমো। আচ্ছা, থার্ড হলো অবশ্যই বিরিয়ানি। আবার বিরিয়ানি, স্ট্রিট ফুড বিরিয়ানি পাওয়া যায় না? না, ওই সন্ধ্যাবেলা যেটা অন দা গো খেয়ে বেরিয়ে যাও। ও আচ্ছা, তাহলে মানে ওই পাপড়ি চাট, ভেলপুরি, না রোল, এগ রোল, বা চিকেন রোল। কি রোল? চিকেন রোল, ডাবল এগ চিকেন রোল। ওয়াও, দারুণ। ডবল এগ চিকেন রোল। আচ্ছা, আমি একটা জিনিস বিশ্বাস করি, একটা ডিম খেতে নেই, এটা আমি বিশ্বাস করি। আমি কোনোদিন একটা ডিম খাই না, মানে ভাত খেতে বসলে দুটো ডিম, কারণ আমি জীবনে না ছোট একটা ডিমকে অর্ধেক করে খেয়েছি প্রচুর দিন। এখন শুধু আমি এখন রিভেঞ্জ নিয়ে যাচ্ছি। না না, এটা তো আমাদের প্রকৃতি থেকে শেখার উচিত। একটা ডিমই যদি খাওয়ার হতো তাহলে মুরগি একটা করে ডিম পারতো, মুরগি তো একটা ডিম পারে না, অনেকগুলো পারে। তার মানে কি, প্রকৃতি আমাদের বলছে যে একটা ডিম খেতে নেই। এবার এটা গেল, তিনটে গেল। ফোর্থ হবে তোর ডিম টোস্ট। ভেরি গুড, দারুণ জিনিস লাগে। ফিফথটা ডিম টোস্টটা ঠিক করে, ডিম টোস্ট ডবল এগ, একটা সিঙ্গেল এগে হবে না, ডবল এগ আর পাউরুটিটা সেকে দিয়ে। হ্যাঁ, ওইটা ডিম টোস্টটা ইম্পর্টেন্ট ব্যাপার। আরেকটা কি হতে পারে, আর কি কি আছে, রোল হলো, চাউমিন হলো, চাট জাতীয় কিছু। হ্যাঁ, এইটা ফুচকা। কলকাতার ফুচকা স্পেসিফিক কিছু জায়গায় গ্রেট,
এইটাই আমার 5টা টপ। তোমার আমার স্ট্রিট ফুডের মধ্যে 1 নম্বরে থাকবে ডাবল এগ চিকেন রোল ওকে বা মোগলাই। হ্যাঁ, মোগলাই পরোটা। মোগলাই পরোটা, মোগলাই আই ডিফার, মোগলাই পরোটা এটা হলো দুটো হয়ে গেল। ফার্স্ট, না ওটা ফার্স্ট। ওটা 1 নম্বরে থাকবে। সেকেন্ডে থাকবে ফুলকপির সিঙ্গাড়া, যেটা শীতকালে কলকাতায় পাওয়া যায়। ওহো, আমি তো একটা জিনিস বলতেই ভুলে গেছি রে। ফুলকপির সিঙ্গাড়া, আলু দেওয়া সিঙ্গাড়া নয় কিন্তু, ফুলকপির গরম গরম সিঙ্গাড়া যেটা হবে সেটা। বাই দ্য ওয়ে, সিঙ্গাড়া একটা খেয়েছিলাম আমি ঢাকায়, এতটুকু, হ্যাঁ ঠিক এতটুকু, ওটাকে ওরা ওখানে সামোসাই বলে, গোল জিনিসটা, প্রসেস বাকি সব, ভেতরে একটা এরকম ব্লক আলুর, ওটাকে ইয়ে করে ফ্রাইড, ডিপ ফ্রাইড, কি যে মানে স্বর্গীয় স্বাদ সেটার, ভাবা যাচ্ছে না। জাস্ট তুই একটা খেয়ে যদি তুই থেমে যাস তাহলে তোর মনুষ্য জন্ম বৃথা। কত করে দাম নেই মোটামুটি? তখন কত টাকা নিত? 3,000 টাকা হবে। হ্যাঁ এরকমই হবে কিছু একটা। এখনো পাওয়া যায়। একটা জিনিস যদি তোর রেফারেন্সে বলে দিই, সেটা হলো শিলিগুড়িতে বিধান মার্কেটে ভেতরে ঢুকে ডান দিকে একটা ছোট্ট দোকান আছে, এই সাইজেরই সিঙ্গাড়া বাজে, 1 ঘন্টা সব শেষ হয়ে যায়। হ্যাঁ, এবার ওইটা যদি না খাস তুই কোনোদিন, বিশেষ করে শীতকালে। আর শীতকালে আমাদের কোচবিহারে পাওয়া যেত একটা খুবই অদ্ভুত, একদম ছোটোবেলা, তখন এত চল ছিল না জিনিসটার, কিন্তু একটা পর্ক সমোসা পাওয়া যেত, পর্ক সিঙ্গাড়া। হ্যাঁ, সেটার পর্কটা ইম্পর্টেন্ট নয়, ওটা মানে পর্ক তুই পেলিও না, হয়তো একটা সিঙ্গাড়াতে তুই পেলি না একটাও পিস, কিন্তু যে ভেতরের মশলাটা, যে স্বাদটা, ওহ। আচ্ছা, দুটো হলো না 3টে, মানে সিঙ্গাড়া নিয়েই একটা এপিসোড করা যায়, বুঝলি তো? সেটা করা যায়, হ্যাঁ। তো কি হলো, মোগলাই পরোটা হলো, ডাবল এগ চিকেন রোল, ডাবল এগ চিকেন রোল, এবার 3 নম্বরে ডাবল এগ চিকেন রোল নিয়ে এসো। ওকে, গ্রেট। মোগলাই পরোটা, সিঙ্গাড়া, ডাবল এগ চিকেন রোল। ডাবল এগ চিকেন রোল আসবে। এবার বিরিয়ানি তুই অ্যালাউ করছিস না? তাহলে আমি কিন্তু একটুখানি বড়া পাওয়ের দিকে আমার একটুখানি ঝোঁক যাবে। বেশ হলো, ঝোঁক যাবে বড়া পাওয়ের দিকে। ভালো জায়গার বড়া পাও, লাল মশলাটা, লঙ্কা ভাজাটা ঠিক থাকতে হবে, বেশ। তাহলে হলেও হবে না। ওটা যে কোনো জায়গায় বড়া পাও হয় না ওটাতে। কটা হলো? 4টে হলো না? ছোলা ভটুরাকে কি আমরা ধরবো স্ট্রিট ফুড হিসেবে? ধরাই যায়, ছোলা ভটুরা ধরা যায়। হ্যাঁ, ছোলা ভটুরা ধরা যায় না? তাহলে আমি ছোলা ভটুরাকে ধরলাম। এগুলো নিয়ে তুমি এটা নির্জন দ্বীপে চলে যেতে পারো। এগুলো নিয়ে আমি নির্জন, আরেকটা ছোলা ভটুরা যদি না হয়, স্ল্যাশ, সেটা হচ্ছে পাহাড়ের ম্যাগি। জায়গা হিসেবে হতে হবে। দেখো, ম্যাগি বাড়িতেও বানানো যায় না, পাহাড়ের ম্যাগি, কিন্তু পাহাড়ে তুই ওই দাঁড়িয়ে গাড়িটা ঠান্ডা, কুয়াশা চারদিকে, একটা ম্যাগি বানিয়ে দেবেন, এক ম্যাগি বানা দুনসু। ম্যাগি বানা দিজিয়ে, মহিলা একটা ম্যাগি বানাবে সুন্দর করে, ভেজ ম্যাগি, মানে একটু সবজি, গাজরের ছোট ছোট টুকরো হবে, একটা দুটো মটর দানা হবে তার মধ্যে, একটু যদি মানে কেউ চায় ডিম দেবে, না দিলে নাও দেবে, ডিম দিলেও দিতে পারে, নাও দিতে পারে। আই ডোন্ট মাইন্ড, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কিন্তু গাজরের ছোট ছোট টুকরো, মটর দানা থাকতে হবে, তো পারো ভালো ম্যাগি, ওরে একদম, মানে ইট হ্যাজ টু বি সুপি, কিন্তু হ্যাঁ একটু জল থাকতো একদম। আচ্ছা, এবার তুমি বলো। মোমো, ফার্স্ট মোমো। সেকেন্ড হচ্ছে ওই লুচি ছোলার ডাল, এইটা বলতে ভুলে গেছি আমি, পরে মনে পড়েছে আমার। লুচি ছোলার ডাল, তারপরেই অবভিয়াসলি ওয়াই বা ম্যাগি, যেটা করি, কিন্তু সুপি হতে হবে ব্যাপারটাকে। তুই ওয়াই কে ম্যাগির সাথে কম্পেয়ার করে ফেললি না, ওয়াই ভালো লাগে, ওয়াই যদি ভালো বানায় কেউ দারুণ লাগে। ঠিক আছে, তোর চয়েস। তারপরে চাউমিন, তারপরেটা কি খেতে পারি আমি, কি খেতে ভালোবাসি, অন্দাকো ওই ইয়েগুলো খুব ভালো লাগে আমার, পকোড়া। ওই পকোড়া তো না, আরে ওই যে তেলের মধ্যে কড়াইয়ে ভেজে দিয়ে দেয়, ডাল বড়াটাই। ও না, সরি, এটাও বলা যাবে না, মনে পড়ে গেছে, ঘুগনি আর ডিম। ও হো, কি ভালো স্বাদ, যাদবপুরের মোড়ে, ভেতরে, মানে আমি প্রচন্ড একটা হয়ে গেছে আমার। একটা টক দিয়ে দেয়, পেঁয়াজের একটুখানি কয়েকটা কুচি করে লঙ্কা কাটে ছোট ছোট করে দিয়ে দেয়, আর একটা টক দিয়ে দেয়, একদম এইটা আসে। আর ওইটা যাদবপুরে আমি এত ভালো খেয়েছি। আরে হ্যাঁ, শোন, ওইটা আরেকটা জায়গায় ভালো পাওয়া যায়, সেটা হলো শিলিগুড়িতে বিধান মার্কেট বলছি, স্টেডিয়ামের পাশের একটা রাস্তা আছে, ওই রাস্তার উপর
হেভি বানায়। আরে ওটার মধ্যে আবার হাফ বয়েল ডিম দেয় আহা, ভাই, হাফ বয়েল মানে ডিমটা ডিমটা ভাঙার পরে ওর ভিতরে না ব্যাপারটা ছড়িয়ে যায়, মানে ভাবতে পারছিস কি হতে পারে ওটা, মানে অসম্ভব অসম্ভব। মানে আচ্ছা নেতাজি কেবিন, হ্যাঁ শিলিগুড়ির নেতাজি কেবিনে একটা হাফ বয়েল ডিম বানায়, আমি একবারে 23টা খেয়েছিলাম। এটা কোনো কথা? আমি খেয়েই যাচ্ছি, প্রথমবার জীবনে খেয়েই যাচ্ছি, আমি বলছি এইটা কি এরকম, আর কি বলতো ডিমটার সাইজ এতটুকু, ঠিক আছে, তুই মুখে দিলি গরমটা পারফেক্ট, মুখে দিলি ফাট করে মুখের মধ্যে ফাটবে, একটা একটা টেস্টের বিস্ফোরণ হয় মাথার মধ্যে ওই সময়। আর এটা আমি করে খেয়েই যাচ্ছি, লাস্টে আমার বন্ধু বলে শোন এখান থেকে এরপর হসপিটাল নিয়ে যেতে হবে তোকে, এইসব করিস না, থাম। আর মানে আমি আর চাইলে 35টাও খেয়ে নিতে পারতাম, সেই সময় প্রচুর খেতেও পারতাম, কিন্তু যে টেস্টটা, আমি এখনো বাড়িতে কিন্তু হাফ বয়েল ডিম বানাই আমি, মানে আমি কিন্তু হাফ বয়েল ডিম বানাতে পারি এক্সাক্ট টাইমে 7 মিনিটে হয়ে যায়। ইমিডিয়েটলি ওইটাকে নিয়ে ইয়েতে দিতে হবে, বরফের জলে দিতে হবে। ওকে, দ্যাটস দ্য থিং। ও রাইট রাইট। বাইরে না, জল কি ফুটলে তারপরে ডিম দেবো নাকি? না না, প্রথম থেকে ডিম জল দিলি, ডিম ফুটলো, 7 মিনিট হয়ে গেল, 7 মিনিট হয়ে যাওয়ার পর ঠিক 7 মিনিট এক্স্যাক্টলি, 7 মিনিট ম্যাক্সিমাম 7.5 মিনিট হলে এদিক ওদিক হয়ে যাবে, ওটাকে নিয়ে ইমিডিয়েটলি একদম বরফের জলে দিয়ে দিলে কি হয়, বাইরেটা শক্ত হয়ে যায়, ভেতরটা নরম থাকে, তাহলে ছুলতেও সুবিধা। হ্যাঁ ছুলতে সুবিধা হয়। কারেক্ট। আমি সেদিন একটা খেলাম শ্যামবাজারে, প্যান্থারাস বলে একটা খাবার, খেয়েছো? প্যান্থারাস কি অপূর্ব খেতে। প্যান্থারাস, হ্যাঁ মানে উনি দোকান খোলেন বোধ হয় 4টের সময়, 6টার মধ্যে সব শেষ হয়ে যায়, ওই চিকেন বা মাটন দিয়ে, মানে কি অপূর্ব, অমায়িক খেতে, অমায়িক। আর একটা হচ্ছে ওই যে তোমার কলেজ স্ট্রিটে কফি হাউসে তোমার ওই কাটলেটটা, ফিশ কাটলেট, হেভি খেতে, তো চারে আটকে গেলি। না বললাম তো, এই তো ঘুগনি এটা কিন্তু মানে আনফেয়ার হলো, এটা 5টা কোনোভাবেই আটকানো যাবে। লুচি সবজি, লুচি ছোলার ডাল বা কচুরি, আর আমি বলছি কয়েকটা স্পেসিফিক জায়গা আছে, তার মধ্যে একটা হলো হরগৌড়ির যে কচুরিটা, আর ওদের একটা তরকারি বানায় রে, তরকারিটার কি ভালো টেস্ট। আচ্ছা শ্রীহরি আছে, শ্রীহরি তো ভালোই, হ্যাঁ, ছোলার ডাল লুচি। আমরা সেদিন আমি আর প্রেমাসী একদিন গেছি ইয়েতে নর্থ কলকাতায় একটা কাজে, তা আমরা গিয়ে মিষ্টি নিয়ে ঢুকতে হবে যে বাড়িতে যাচ্ছি, তো গেছি, আমরা দুজনকে দাঁড়া করিয়ে এসছি যে ওরা দাঁড়িয়ে থাক, আমরা মিষ্টিটা নিয়ে আসছি, তারপর হ্যাঁ এবার মিষ্টি নিতে গেছি, গিয়ে মিষ্টির দোকানটা দেখলাম, সুরভি ভান্ডার বলে একটা দোকান আছে, তো সুরভি ভান্ডারে আমরা মিষ্টি ফিষ্টি দেখছি, খুব ভালো ভালো মিষ্টি। হঠাৎ করে আমার ওদিকে চোখ গেছে, একটা লোক দুটো পুরি নিয়ে গরম গরম আর ছোলার ডাল নিয়ে বসেছে, আর প্রেমাসী যেদিকে উপর দিকে ডান দিকে দেখেছে ঢাকাই পুরি হয় একটা বড় মোটা, প্রেমাসী ওদিকে চোখ গেছে, দুজনেই একসাথে দুদিকের দিকে তাকিয়ে বলছি এখন বোধহয় ঠিক হবে না ব্যাপারটা। দুজনে এটা নিয়ে মোটামুটি যতক্ষণে মিষ্টি প্যাক করছে, দুজনের মধ্যে একটা প্রচন্ড রকম মানে একটা চললো কিন্তু যুদ্ধ। হ্যাঁ, এবং আমি ওর দিকে তাকিয়ে আছি এবার যে তুই বল না, যে না একটা খেয়ে যাওয়াই যায়, ও আমার দিকে তাকিয়ে আছে যে তুই বল একবার বল। হ্যাঁ, ওই একটা স্টেপ যদি একজন বলতো একটা খেলে কি খুব বেশি, ব্যাস তাহলেই কিন্তু প্লেট নেমে যেত করে। কিন্তু সেইটাতে মানে আমরা তারপর খুব কষ্টে কন্ট্রোল করে ফেললাম। এবং শুধু তাই না, আমরা যাওয়ার সময় প্রেমাসী আমাকে একটা কথা বললো, শোন আমরা যদি নর্থ কলকাতা থাকতাম না, আমাদের বহুদিন আগে সুগার হতো এবং আমরা প্রচুর মোটা হতাম, আরো বেশি মোটা হতাম। নর্থ কলকাতা খাবার খুব ভালো, র্যান্ডম জিনিসপত্র খেতে, আরে দারুণ ভালো খেতে সব। আরে একটা সময় তো আমি তোর নর্থ কলকাতা নয় কিন্তু দক্ষিণেশ্বরে যেতামই কচুরি আর ছোলার ডালটা খাবার। এখন নাকি ওটাও তো ভালো নেই শুনি। নাই, আমি লাস্ট যখন গেছি তখন দেখেছি প্রচুর দোকান হয়ে গেছে, কেন করে না আমার কোনো আইডিয়া নেই, কারণ প্রচুর লোক খাচ্ছে, তো একটু কোয়ালিটিটা ঠিক করে না বাবা, তাহলে তো আরো ভালো লোকে খায় ওখানে, ওটা একটা ফুড হাব হতে পারে। আমার জীবনে একবার একটা এক্সপিরিয়েন্স বলি খাওয়ার, আমি যেতাম মাঝে মাঝে সুন্দরবনের কাছাকাছি একটা জায়গা আছে জয়কৃষ্ণপুর বলে, সেখানে একটা স্কুল আছে, সেই স্কুলে যে হেডমাস্টার ছিলেন তিনি আমাদেরকে মাঝে মাঝে ডাকতেন ওই কিছু ওয়ার্কশপ করানো, ওদের একটা নাটকের দল ছিল খুবই সুন্দর। তো আমি গেছি হলো এইরকম সময়, মানে এখন তো পৌষ শেষের দিক, তো সংক্রান্তির 3 দিন আগে গেছি আমি।
পুরো গ্রামে বিশাল একটা ইয়ে করেছে আমাদের, মানে বিরাট একটা আমাদের। আর আমার স্টুডেন্টগুলো ওখানে সব যারা ওয়ার্কশপ করেছে তারাও খুব পছন্দ করেছে আমাকে, খুবই ইয়ে হয়ে গেছে, ফ্যান হয়ে গেছে স্টুডেন্টগুলো। আর হয়েছে সে হঠাৎ করে একদিন বললো, দাদা আজকে সংক্রান্তি, আমার বাড়িতে আসো। বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে একটা প্লেট দিল, আমার প্লেটটা ছবি তুলে রেখেছিলাম, ছবি আছে, দেখাবো তোদের। আমি পিঠা প্রচুর খেয়েছি রে, ওরম গোকুল পিঠা, উপরে না পুরো অরিজিনাল ওদের নিজের বানানো খেজুর, মানে খেজুরের গুড়ের যে মানে ঝোলা গুড়টা, সেই গুড়টা উপর দিয়ে না এরকমভাবে ছড়িয়ে দিচ্ছে। আর গোকুল পিঠা বুঝতে পারছি ইডলি টাইপের ব্যাপার, ওটার মধ্যে না ভেতরে ঢুকে গেছে। এবার ওটা খেয়ে না মানে আমি ভাবছি এটা আমি কি খাচ্ছি, পাটিসাপটা, ওরকম পাটিসাপটা। আচ্ছা পায়েস, আমি তো নাড়ু খাই না, আমার সঙ্গে আরেক বন্ধু গেছিলো, বলছিল নাড়ু খুবই ভালো খেতে। আমার নারকেল ব্যাপারটা খুব একটা পছন্দ না ফর সাম রিজন, আগে খেতাম ছোটোবেলা, এখন খাই না। তারপরে এরম করে করে আমরা 6টা বাড়িতে গেছি। তোমার শেষই হচ্ছে না। এবার কি হচ্ছে ব্যাপারটা, লাস্টে আমার বাড়িতে গেলেন না স্যার, এইটা কিরম হলো, আমার বাড়িতে আপনার জন্য একটা ব্যবস্থা করে রাখা হচ্ছে। আরে এই রে, এবার তো মারা যাবো তো। তারপর অল্প অল্প অল্প, প্রথম বাড়িতে তো গিয়ে খেয়ে নিয়েছি প্রচণ্ড, তারপর অল্প 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 করে গিয়ে এক জায়গায় গিয়ে দেখলাম গুড় জাল দেওয়া হচ্ছে। গন্ধটাই ভালো লাগে, মানে ও মা, ও বাবা, আচ্ছা ওখানে একটা মুড়ির মোয়া, ঠিক আছে, গুড় দিয়ে মুড়ির মোয়া, মানে আমি বলছি ভাই এটা আমাকে দিয়ে দাও, মানে এটা থাকলে আমার জীবন চলে যাবে। আমি এরকম প্রচুর কিন্তু জীবনে জিনিসটা কি ভালো, কি ভালো, মানে অসাধারণ ভালো। ছবিটা দিয়ে দেবো, ছবিটা দেখাস তো লোকজনকেও। ওফ কি খাওয়া এগুলো খেয়েছিলাম আমরা আমাদের পোড়া দেশে এগুলো আমরা মার্কেটিং বন্ধ করি, আর আমরা মার্কেটিং করলাম না এগুলোর। মাঝখান থেকে ডোনাট বেরিয়ে গেল, হ্যাঁ ডোনাট এসে মানে ময়দান মার লিয়া, কোনো মানে অকাত নেই ডোনাটের। হ্যাঁ, একটা ছোট্ট ব্রেকের পর আমরা সব খাওয়া দাওয়া করে ঠান্ডা ফান্ডা লাগিয়ে জ্যাকেট ফ্যাকেট পরে বসে পড়েছি আবার। কেসা রাহা খানা বলো, এত খাবার গল্প করে কেমন লাগলো লাঞ্চ করে? না খাবারে তো তারপর কি সব অন্য সব জিনিস খেলাম, যেটা ইচ্ছা হলো সেটা তো খেতে পারলাম না। যেটা ইচ্ছে হলো যে একটু ওই পরোটাটা, আমার তো ইচ্ছে হচ্ছিল আবার একটু চাউমিন। তো সারাদিনই চাউমিনের। আমার বাড়িতে যে ল্যাব্রাডর আছে ওর মতন অবস্থা, ওকে সারাক্ষণ খাবার বিস্কুট দিলে পরে ও সারাক্ষণ 24 ঘন্টা ধরে বিস্কুট খেতে পারে। অরুণাভ অনেকটা সেরকম, নাম বলেছে টিনটিন। হ্যাঁ তোর অরুণাভর অবস্থা সেরকম, ওকে মিক্স চাউমিন তুই জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় ঘুম থেকে তুলে প্রচণ্ড ঘুমাচ্ছে, অরুণাভ চাউমিন খাবি? হ্যাঁ চাউমিনের ব্যাপারে আমার এই ব্যাপারটা। বানজি জাম্পিং করছে মাঝপথেও, ঝাঁপ দিয়ে ফেলেছে মাঝপথে, তুই মাইকে বলছি ওরকম চাউমিন অর্ডার করবো, হ্যাঁ করে উঠে পড়বো। এই বানজি জাম্পিং বলতে মনে পড়লো, এবার ইয়ে করলাম রাফটিং করলে, অ্যাডভেঞ্চার স্পোর্টস, কিরম লাগলো? জঘন্য। হ্যাঁ জঘন্য, কেমন জঘন্য? কেন? আমি এই জিনিসপত্র আর কোনদিন করবো না, কি ভয় লেগেছে গো। ভয় তো লাগবে। ওই সকালবেলায় তখন 6 ডিগ্রি নাকি, ওই জামা সব জ্যাকেট ফ্যাকেট খুলে প্রথমে নৌকায় উঠতে হলো, নৌকা তো না ওই কি বোটটা, আর তার মধ্যে ভদ্রলোক যে গাইড ছিল সে খানিকক্ষণ অব্দি ঠিকঠাকই বললো যে দাঁত কী করে টানতে হবে, হ্যাঁ এগুলো জানি। তারপরে বললো শুনুন এরকম হতেই পারে যে আপনারা গঙ্গায় পড়ে যেতে পারেন। বললাম আচ্ছা। বললো কোনো চাপ নেবে না, 72 ঘন্টার মধ্যে রেস্কিউ হয়ে যায়। 72 ঘন্টা? বললো 72 ঘন্টা মানে ওয়ার্স্ট কেস সিনারিও। বললাম আচ্ছা। বললো কিচ্ছু না, এমনি ভেসে যাবেন। আর এরকম হতে পারে জলের তলায় যদি আপনি কিছু শুনতে না পান, আমার বাঁশিটা মানে ওটা ইয়ে করবে, হুইসেল দেবে, হুইসেলটাকে দেখার চেষ্টা করবো। বললাম যে কিছু কি, আমি আর সুতনুকে না একে অপরের দিকে তাকাচ্ছি যে কি আমাদের কি যাওয়া উচিত নাকি যাওয়া উচিত না, কি করবে এখান থেকে, আর ব্যাকও করা যাবে না, টাকা দিয়ে দিয়েছি। অলমোস্ট 6 জনের গ্রুপে 2 জন অলরেডি বলতে শুরু করেছে যা 1-2 হাজার টাকা গেলে যাবে, চল জ্যাকেটটা পরে চলে, কি দরকার অ্যাডভেঞ্চার, মানে করে টোরে আমরা সে উঠবার পর সে মানে তুই যখন তরঙ্গটা আসে, তরঙ্গ মিলিয়ে যায়, বাবা রে বাবা। আমরা না প্রথম দিকে সবাই মিলে ও বাহ বেশ ভালো তো ব্যাপারটা, 1-2 করে চলছি, করতে করতে ওই যখন ওটা এলো তখন প্রাণের ভয়, যখন যে এমাল উল্টোতে পারে, যখন উল্টেছিল না উল্টে না, তারপরে পাকামিটা করেছি আমরা। এটা পার হওয়ার পর আমরা ব্যাস তেনজিং নরকে হয়ে গেল, এবার বড় একটু বড় জায়গায় যাবো করতে বলে, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, এখানটায় অনেকটা সময় ইয়ে আছে, নর্মাল আছে, তো আপনারা মাঝগঙ্গায় যেতে পারেন।
নেমে তার যাবে। মধ্যে একজন হঠাৎ করে বললো হ্যাঁ আমার তো এটা ফেয়ার, জিন্দেগি নামে লিখে তোমরা দেখে নিয়েছে, আমি একটু ঝাঁপ দেবো গঙ্গায়, ভাসতে পারবো বলে ওখান থেকে ও বললো ঝাঁপ দেবে। তারপর আমি সবাইকে দেখাচ্ছি, সবাই বলছে ঠিক আছে এইটুকুন তো হয়ে গেছে, আর একটু করি 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 বলে সব মিলে গঙ্গায় ঝাঁপ দিলাম। দিয়ে না এবার বলেছে ঝাঁপ দিয়েই দড়িটাকে টেনে নেবে। যা ভয় লেগেছে গো জীবনে, আমি বলছি ভাই কিছু কিছু ভয় থাকুক জীবনে, এইসব অ্যাডভেঞ্চার স্পোর্টস করে কাটানোর কোনো দরকার নেই। তারপরে ওখানটায় ভাসছি, আর তার মধ্যে সুতনুকা এদিক থেকে খুব টেনশনে বলছে আমাকে তোলো আমাকে তোলো, তুলে নাও এবার। আর ভদ্রলোক উপরে একটা গোপ্রো লেগেছে, ও আর নেই নেই দিদি মজা আর মজা রে কারিয়ে কারিয়ে, আমি বলছি আরে ভাইকে তোলো হয়, মানে একটা গ্র্যাভিটি বলে ব্যাপার আছে, বাই চান্স টানতে শুরু করলে উঠতে পারবো না, করে টোরে নিয়ে তো তারপরে কোনোভাবে একটা উঠলাম, উঠে নিয়ে গিয়ে ঠান্ডায় কাঁপছি, টেপে টেপে নিয়ে উঠলাম, উঠে নিয়ে তখন বলছি ওই যে মনে আছে ওই ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল, এ আসমান কি চৌড়াই মে কোরা হে বলে ও একটা লাস্টে একটা পাঁচ লাইন দিয়েছিল না, মে ড্যাশ হু जो इसमें आया वो ড্যাশ মুঝে ভি লাগা। বহুত ভয় লেগেছে, বহুত ভয় লেগেছে। আমি আর যে এগুলোর কোনো দরকার নেই, গঙ্গায় যাবো 300 টাকা দিয়ে নৌকায় চড়বো আরামে, হাওড়া হয়ে ঘুরে চলে আসবো, ভালো। খুব ভয় লেগেছে। তোমরা করেছো এসব কোনোদিন? আমি করেছি, আমি 3 বার করেছি র্যাফটিং রাফটিং, কেমন লেগেছে? দারুণ মজা লেগেছে আমার। আমি করেছি, আমার হেভি লেগেছে। আমি তারপরে বুঝি সিকিমে করেছি, ত্রিবেণীতে করেছি। ত্রিবেণীটা খুব সুন্দর। ত্রিবেণীটা আবার খুব একটা রিস্কি না, এখন তো আর হয় না, এখন তো তিস্তাতে র্যাপিডই নেই। বাপরে এরকম জলের স্রোত, তার তার মধ্যে কি বলছে ডান দিকে না ডান দিকে, আমি বুঝেই পাচ্ছি ডান দিকটা কি করে করবো, বলছে এদিকে এরকম মারতে হবে, ওই দিক থেকে বা দিকে, হয়ে গেল সামনে আবার একটা দেখছি পাথর, গেলাম লাগবে মরবো এখানে, এখানেই শেষ আমার শিখে এসে গঙ্গা প্রণাম করে ব্যাস ঢুকে যাবো। বাপরে ফিরলাম, আর একটা করলাম এবার তোমার, সেটা হচ্ছে কি যেন বলে ওটাকে, কি চেয়ার লিফটের মতন, পরপর 4টে চেয়ার, ওরাই সব রোপের মতন যাচ্ছে, আবার ঘুরে চলে আসছে। এবার তোমাকে হচ্ছে একটা প্ল্যাটফর্মে 4 জনকে পাশাপাশি দাঁড়িয়ে পড়তে হবে, চেয়ারটা তোমার বসে চামচের মতো তুলবে, তুলে নিয়ে গিয়ে পাহাড়ের উপরে নিয়ে যাবে। বা তুমি একটা কাজ করতে পারো, 5 কিলোমিটার ট্রেক করতে পারো, ট্রেক করে করে যাবো। তো আমরা ট্রেক করবো না, চেয়ারে যাবো। ওরে উঠলাম, পায়ের নিচে কিছু না থাকলে যে টেনশন হয়েছে, তুমি একটা বলেছো ফেয়ার উপরের থেকে পড়ে যাওয়ার ফেয়ার, না আছে বাবা। আর তার মধ্যে আমি আরও পাকামি করেছি, 4 জন বসার জায়গায় 3 জন, একদিকে সুতা একদিকে কবির, মাঝখানে আমি। এবার ও বারবার করে বলে উপর দিক দিয়ে হ্যান্ডেল দিয়ে দিয়েছে, হ্যান্ডেল ধরে আছি, আমি পাটাকে ঝুলিয়ে রেখেছি যে কী হবে, সব তো বড় বড় জায়গা, যেমন নর্থ বেঙ্গলের ছেড়ে কিচ্ছু হবে না। ব্যাপারটা না আস্তে আস্তে উঠতে শুরু করছে, আর মাটি থেকে দূরত্ব ক্রিয়েট হতে শুরু হয়েছে। আমি না দেখে পাচ্ছি বাবা এটা শেষ হবে কতক্ষণে, মানে তারপরে পা ফাত দিলাম, দেওয়ার পর সুতার তো প্রচণ্ড একটু ভার্টিগো আছে, যে এটা শেষ হবে শেষ হবে, দেখতো আর কতক্ষণ, আবার তাকাতেও পারছে না সোজা নিচে, তো ছেড়েই দাও। ওটা তো একটা বোতল ধরা, আমি বলছি বোতলটা আমাকে দে, বোতলটা আমাকে দে, দিয়ে শেষ করি ব্যাপারটাকে। বলছে না 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 না, বোতলটা যদি পড়ে যায় আমি মরে যাবো এখান থেকে, যে আমি বোতলে পড়াটা আমি দেখতে পারবো না, ওটা যদি পড়ে কি টেনশন। আর তার মধ্যে সৌরভ বলে এক বন্ধু, ও হচ্ছে পাশে 2 জন বসে, খুব আনন্দ পেয়েছে তারা। তার মধ্যে গাইডটা পকেট থেকে ফোন বের করে ফোন করছে, ও বলছে ফোন দোকান, ফোন কেন বাইরে বের করছে, ফোন দোকান কিছু বাইরে নেবেন না, ও শান্ত হয়ে বসুন। বলছে আরে ভাইয়া মজা আর কি নেই, বলছে না এটাই বাত মাত কিজিয়ে ভাবরে যা ভয় পেয়েছি আমার, যে এগুলো আমার জন্য না। আমি করেছি, আমি ঋষিকেশে গিয়ে ক্লিফ জাম্পিং করেছি। সেটা কোনটা? ক্লিফ জাম্পিং হচ্ছে নদী থেকে একটু ওপরে পাথরের ওপর থেকে ঝাঁপাতে হবে, কোনো সাপোর্ট নেই, মানে লাইফ জ্যাকেট আছে, শুধু লাইফ জ্যাকেট হেলমেট আছে, সো ইউ জাম্প ইনটু। কেন করা তো ওই যে ফ্রি ফল, যেটা প্রপার ফ্রি ফল, কোনো হারনেস নেই সাথে। আমি এগুলো কোনোদিনই সাপোর্টে ছিলাম না, এই গ্রুপের পাল্লায় পড়ে যে লাইফে কুছ তো করনা চাইয়ে বলে। ওটা খুব অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স, যে তুই নেক্সট ওটা জাম্প করতে তো হয় না, ওটা হচ্ছে নেক্সট পাটা দিবি, নিচে কিছু নেই। শুনে কি আমার কেমন লাগছে, আমার ভাটিকো ছিল না, হয়ে গেছে। এই কোনাটাতে দাঁড়াবি, বলি হ্যাঁ নেক্সট স্টেপ লিজিয়ে হো যায়গা, জাম্প মত করিয়ে, জাম্প করলে পরে ব্যথা লেগে যেতে পারে, কারণ কীভাবে তুই পড়বি কোনো ঠিক নেই, যদি স্টেপ করে পড়িস তাহলে তুই সোজাসুজি এমনি নামবি আর কি। ওই টমের মতো অনেকটা দূরে এগিয়ে গেছে, তারপরে দেখেছে নিচে কিছু নেই, ওরা লাস্টটা সিগারেট কিনে পাক করে পড়তে শুরু করে। তো ওই নেক্সট স্টেপটা দেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ হচ্ছে তুই নেক্সট স্টেপটা দিচ্ছিস, তোর আমি যখন করেছি তখন আমার কত 35-এর মতো বয়স হবে, 35 বছর বয়স বোধহয়। তো যে 35 বছর ধরে শিখে এসেছি যে পা যেখানে দিচ্ছি ওখানে কিছু আছে, সেখানে তুই নেক্সট পা দিচ্ছিস কিছু নেই, ওই ভয়টা কাটালে। হ্যাঁ ওটাই তো ওটার আর তো কোনো থ্রিল নেই, ভয় কাটানোটাই থ্রিল। ভয় কাটে বলে আমার মনে হয় না, কারণ আবার যদি নৌকায় উঠবো আবার আমার ওরকমই অবস্থা আমার হয়েছিল। র্যাফটিং তো খুব মজা লেগেছিল, আর জিপ লাইনিং করেছিলাম ঝুলতে ঝুলতে, হ্যাঁ গঙ্গার এপার থেকে ওপার, ওই হার্নেস হুক করা থাকে যেটা,
ওটাও মজা লেগেছিল। কি যে দরকার না, আমি এগুলো প্রত্যেকবারে ঘুরতে যাওয়ার আগে যে ভাই এগুলো করিস না, নর্মাল গাড়ি করে যাই, ব্যাঙি ফেঁকি খাই, পাহাড় দিকে বাড়ি চলে আসি। এই যে একটু অ্যাডভেঞ্চার করবো, জিন্দেগি না মিলে দোয়ার, আর লাস্ট সিনটা হবে ডর কা সামনা করনা, আমার একদম পোষায়। তিস্তাতে এটা তোমরা শুনেছো কথা, তিস্তা পড়াপার করা যায় না, জলের উপর দিয়ে ওই ভদ্রলোক মারা গেছিল যে, তিস্তা পারাপার করা যায় না মানে তিস্তার ওপর দিয়ে কেউ নাকি এখনো অব্দি, মানে আমাদের সেবকের ওটা কেউ নাকি পার করতে পারেনি, কিছু না কিছু একটা টানে টানে ওই উপর দিয়ে মানে তিস্তার ওপর দিয়ে, মানে ব্রিজটা না, গাড়ি চলে যাবে, বাট তিস্তার এ পার থেকে ও পার কেউ সাঁতরে ওপর দিয়ে ট্রাই করেছিল ভদ্রলোক। ওই যে টিকি, একজন ভদ্রলোক টিকি দিয়ে ট্রাক ফ্রাক টেনে নিত ভদ্রলোক, সে বলেছিল আমি টিকি দিয়ে ঝুলতে ঝুলতে চলে যাবো, মাঝ রাস্তায় হার্ট অ্যাটাক করে মারা গেছে। গল্প প্রচুর আছে যে কে নিচে টানে টানে ইত্যাদি, ওটা কিন্তু তিস্তাটা খুব ডেঞ্জারাস। কিন্তু তিস্তা ডেঞ্জারাস তো বটেই, তিস্তা তো তিস্তার নিচে ভেতরে ভেতরে ওয়ার্লপুলস আছে। হ্যাঁ হ্যাঁ, এই একটা ওই যে মাঝখানে যাচ্ছে ওই এরকম প্রথম দুটো পেরিয়েছে, তারপর 3 নাম্বারটা গিয়ে এই সদর বলে ওয়ার্লপুল আছে, এটাতে দারুণ মজা হবে। কি হবে বলছে, এটাতে ঢুকে গেলে একবার উপরে পাঠাবে একবার নিচে, আমার নাম হচ্ছে দাঁটাতে তাম করে একটা মারি ওকে ফেলি ওয়ার্লপুলের মধ্যে। যেগুলো আগে বলবে না তুমি যে এইসব জিনিসপত্র, কি টেনশন। ওয়ার্লপুলটাতে জেনারেলি নিয়ে যায় না কিন্তু ওরা, না ওয়ার্লপুল কিন্তু টেনে নেয়। হ্যাঁ, কারণ ওয়ার্লপুলে একটা জায়গা দেখালো তো এরকম গোল 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 হচ্ছে ওই জায়গাটায়, ওইটা তো তুই বলছিস দেখা যাচ্ছে। ওয়ার্লপুল যেগুলো র্যাপিড সেগুলো বড় এলাকা জুড়ে ওরকম, মানে তোর র্যাফটাই এরকম ঘুরে যাবে। ভাবো তো কাণ্ড। তো ওয়ার্লপুলে খুব প্র্যাকটিস যারা, মানে প্রপার ছাড়া জেনারেলি নিয়ে ওরা যায় না। আর কি হয়, কারণ আজকাল টাকার জন্য অনেকজনকে নিয়ে যাচ্ছে, সেখানে অ্যাক্সিডেন্টও হয়। তিস্তায় এই তো একটা অ্যাক্সিডেন্ট হলো তো ঋষিকেশে, মাথায় লেগে নিচে গিয়ে হয়ে গেছে। ত্রিবেণীতেও তো হলো, পড়ে গেল যে তাড়াতাড়ি করে তুললো তারপরে। এবার আমার এক না, আমার এরকম শিলিগুড়িতে প্রচুর গল্প আছে, তিস্তায় পিকনিক করতে গিয়ে স্নান করতে নেমে আর খুঁজে পাওয়া যায়নি। বিরাট নিচে স্রোত হলো, নিচের ওইগুলো হলো ঘূর্ণি স্রোত, সাক্ষর টেনে নেয় নিচে, আর অনেকটা ডিপ তো, আর তখন কিচ্ছু করার থাকে না। তিস্তার খুব মানে তিস্তা এবং ব্রহ্মপুত্রও তা, ব্রহ্মপুত্র জেনারেলি সাঁতার লোকে কাটে না, কারণ ব্রহ্মপুত্রেও এটা আছে, মানে এই ওইটা থেকে খুব শান্ত না, পাহাড়ি এতেই থাকে না, কারণ পাহাড়ে তো নিচ জায়গাটা হচ্ছে তোর অনেক বেশি। তিস্তা তো জলপাইগুড়ি থেকে অনেকটা শান্ত, জলপাইগুড়ির দিকে তো ঠিকই আছে, জলপাইগুড়ির দিকে পাহাড়ি এলাকাতেই এটা। ব্রহ্মপুত্রেও এটা আছে যে ব্রহ্মপুত্রে সাঁতার কাটা যায় না, কারণ ওটার উপর থেকে একদম শান্ত, কিন্তু ভেতরে ওথাল পাতাল। হ্যাঁ, নদ আর নদীর মধ্যে পার্থক্য জানিস তুই কেন? হ্যাঁ আমি শুনলাম, যেখানে এর থেকে বেরোয় সেটা নদ, আর যেখানে এসে মেশে সেটা একেবারেই না। শান্ত আর ইয়েটা নামের উপর ডিপেন্ড করে না, কিন্তু ওইটা দিয়ে তো দেখিয়েছিল, স্কুলে আমরা এটাই পড়েছি তো। হ্যাঁ, স্কুলে তো একটা উপনদী একটা শাখা নদী। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি পরে আমি একটা পড়লাম যে নামে আমি জানতাম যে নামের উপরেই ডিপেন্ড করে, নামের উপরেই ডিপেন্ড করে। নামকরণগুলো কিন্তু হেভি, মানে দেবপ্রয়াগ মানে যখন যতগুলো দেখ তুই নাম নদ বলবে, সেগুলোর নাম হলো ছেলের নাম। হ্যাঁ হ্যাঁ, দামোদর, ব্রহ্মপুত্র, আর মেয়েগুলো তো মেয়েদের নাম। কিন্তু অদ্ভুত ভাবে দেবপ্রয়াগে দেখলাম অলকানন্দা আসছে, মানে একেবারে স্রোতস্বিনী চঞ্চল, আর এদিকে ভাগীরথ হালকা গম্ভীর ভাবে এলো, দুজন মিললো, তারপর একটা হালকা। এটা আমার খুব দেখার ইচ্ছা আছে যে দুটো নদী মিলতে আমি দেখিনি, ব্লকে বলে নাকি দুটো জলও আলাদা করা, আলাদা দেখতে পাবে, যে দুটো কালার অনেক আলাদাই থাকে, ম্যাচ করলো। এটা আমার দেখার খুব শখ। কেন? এটা তো ত্রিবেণীতে দেখতে হবে, তুই এখনো দেখতে হবে। তো আমি যাইনি না ত্রিবেণীতে, অবভিয়াসলি। মা ত্রিবেণীতে যাসনি? কিন্তু এইখানে আমাদের কোথায় ত্রিবেণী? এই তো শিলিগুড়ি সেবকের উপরে, পেশক দিয়ে যেতে গেলেই তো পাওয়া যায়। তাই? হ্যাঁ, এটা দেখোনি, ইটস এ সিম্পল প্লেস। মানে এলাহাবাদ আমি প্রয়াগরাজ যাই না, কিন্তু ইয়েতে তোর ওইখানে ত্রিবেণীতে এটা হলো রঙ্গিত আর তিস্তা। আচ্ছা, একটা এখন জানি না কি অবস্থা, বাট এক সময় তো তিস্তার জলটা খুব গ্রিন ছিল, আর রঙ্গিতের জলটা অত গ্রিন ছিল না। দুটো একদম ক্লিয়ারলি আলাদা ভিজিবল দেখা যেত। আমার সাথে ছবিও তুলেছিলাম আমি, পরিষ্কার ভিজিবল। তিস্তারিও তো একটা কি গল্প আছে ওদের, মানে কালিম্পং এর ওদিকে কোনো একটা গ্রামে, যে অপেক্ষা করছিল, সে আসতে দেরি করেছে, এই জন্য পাড় ভেঙে চলে গেছে। আমার এক্স্যাক্টলি গল্পটা মনে নেই, আমি পরদিন খুঁজবো। কিন্তু হেভি ইন্টারেস্টিং, কিন্তু নদীগুলো নিয়ে গল্প। হ্যাঁ, নদীগুলো নিয়ে ফোকলোর আছে। হ্যাঁ, কারণ আছে না, কারণ পুরোটা ডিপেন্ড করছে তো নদীর উপর। ঠিক, ওদের পুরো ইকোনমি ডিপেন্ড করে নদীর উপর। নদীর পাড়েই তো সমস্ত নদীমাতৃক সভ্যতা তো বটেই। গঙ্গা, ওটা
মানে এত মানুষের, আর ওখানটায় মানুষের ভক্তি দেখলে খুব ভালো লাগে। ভক্তি দেখতে ভালো লাগে না? মানে এত আনন্দ করে লোকজন ওই ঠান্ডার মধ্যে একটা বাচ্চাকে কোলে নিয়ে এখানটায় যে ওং নমঃ শিবায় লিখে যাচ্ছে ওই জায়গাটায়, ওই জার্নিটায় যাচ্ছে, নিচ অব্দি যাবে, তারপর গঙ্গা স্নান করবে ঠান্ডার মধ্যে করছে। এটা ঋষিকেশ? এটা না, দেবপ্রয়াগে বলছি। দেবপ্রয়াগ আরো ঠান্ডা। ঋষিকেশে তো মানে অদ্ভুত তুই অদ্ভুত। ঋষিকেশ গেলি? ঋষিকেশে গেলাম। রুদ্রপ্রয়াগ? রুদ্রপ্রয়াগে নামিনি, রুদ্রপ্রয়াগের উপর দিয়ে চলে গেছি। তোমার ওই দেবপ্রয়াগে ওখানটায় দেখলাম রাত, মানে বেশ ঠান্ডা তখন, কিন্তু লোকজন তার মধ্যেই একটা ভক্তিটা খুব। আর ক্রাউড কিরম? প্রচুর? প্রচুর না, মানে মোটামুটি ধরো তখন কটা বাজে, 9টা মতো বাজে, 50-60 জন স্নান করছে, জল ভরছে। না অ্যাকচুয়ালি হরিদ্বারে খুব ক্রাউড, তার উপরের দিকে যত তুই উঠতে থাকবি ক্রাউড কমে যাবে। ঋষিকেশে আমি যখন লাস্ট গেছি অপূর্ব 2015-তে বা 16-তে, তখনও বিরাট ক্রাউড ঋষিকেশে নেই। ক্রাউড আছে খুব, ওই হরিদ্বারের মতো ক্রাউড নয়। বাঙালির সমস্ত পয়েন্টস, কি বলবো, নরম পয়েন্ট, সফট কর্নার্সকে আমরা হিট করছি আজকে। খাওয়া, তারপর ভ্রমণ, ভক্তিমূলক ভ্রমণ তার মধ্যে। ভক্তি বলে পুরী বাবা, পুরী তো আমার একদম ভালো লাগে। আমার জগন্নাথ মন্দিরের মানে সব ডিউ অল রেসপেক্ট, বাট আমার একদম ভালো লাগে এই ভিড়টা না। আর মা বাবার একটা বিরাট আশা থাকে ওই মন্দিরে একবার দর্শন করবে, কিন্তু ভিড়টায় মানসিক জোরটা একটা অস্বাভাবিক লেভেল না হলে যাওয়া উচিত না। কি ভিড়, ঠেলাঠেলি, মানে একজন ভদ্রমহিলা, মানে মা চলে গেছে সামনে, মাকে আমি ধরতে পারিনি, আর একজন ভদ্রমহিলা চলে এসে আমার পায়ের উপর দাঁড়িয়ে আছে, আমার হাত ধরে আছে, কারণ ভিড়ে আর থাকতে পারছে না, দম নিতে পারছে না। বলছে জগন্নাথ বাঁচালে। আমি বলছি আমি বাঁচাচ্ছি তোমাকে, আমাকেও একটু থ্যাংক ইউ জানাও। মানে কি পরিমাণ ভিড় যে হয় ওখানটায়, বলছে আমাকেও থ্যাংক ইউ জানাও। ওইসব আশাই করি না। তা আমরা তো ঢোকার পর আমরা ঠিক আছে, আরেকবার ওই রথের সময় শুনেছিলাম ওখানটায় নাকি চিড়ে চাপটা ভিড় একটা। না, আমার পুরী ভালো লাগে না কোটা, কেন কোনোদিনই ভালো লাগেনি। সমুদ্রটা সুন্দর, পুরী সমুদ্রটা দীঘার থেকে তো মাছ বেটার। দীঘার তো সমুদ্রটা খুব খারাপ দেখতে। এইদিকে সব কটা সমুদ্রই বাজে, মন্দারমণি, তাজপুর, আরো জায়গাগুলো। কেন মুম্বাইয়ের সমুদ্র ভালো দেখতে? একদম ভালো দেখতে না। জুহু ব্রিজের ওখানটা না বাজে, একদম ভালো না দেখতে। মুম্বাইয়ের সমুদ্র দেখতে তো একেবারেই ভালো না। গোয়া গেছো? গোয়া? হ্যাঁ, গোয়ারটা নাকি নীল না পুরো? আমি তো যাইনি গোয়া। গোয়াটা ভালো। গোয়া আমি গিয়ে সমুদ্র দেখিনি রে। হ্যাঁ, এটা একটা বোকা ব্যাপার করেছে। আমরা একটা গ্রুপ গেছিলাম, গিয়ে 8 জন বোধ হয়, 8 জন দিয়ে 10 জনের গ্রুপ আমরা গেছিলাম, বন্ধু বান্ধব। তো আমরা একটা বাংলো বুক করেছিলাম, ফুল বাংলো, 8টা-10টাই রুম ছিল ওখানে। তো ওখানে থাকবো আমরা, আর 2-3টে গাড়ি বুক করেছিলাম, যেগুলোতে আমরা সেলফ ড্রিভেন গাড়িতে করে পুরো গোয়াটা ঘুরবো 3 দিন ধরে। আমরা নামলাম, নেমে গাড়িগুলো এয়ারপোর্টেই এলো, আমরা ওগুলো নিয়ে বাংলোটাতে ঢুকে আমরা ডিসাইড করলাম আমরা 3 দিনের মধ্যে এই বাংলো থেকে আর বেরোবোই না। বেরোলে শুধু খেতে বেরোবো, মানে ওখানে খাবার বন্দোবস্ত আছে, কিন্তু 2-1টা নাম আছে জায়গার যেগুলোতে। কেন, মানে বাংলাটা কি এমন ছিল? আর আমরা তো আনন্দ করতে গেছি, আনন্দ হচ্ছে বাংলোতে, আর কি গোয়াতে কি দেখবো? আর এটা কি কথা গো, কি বলে? আমি জানি না, আমিও কোনো আইডিয়া নেই। ক্র্যাক রয়েছে কিনা? তুমি গোয়ায় গিয়ে দেখলে না? গোয়ায় গিয়ে ও বসেছিল, ও না শুধু ওরা, মানে এইরকম আরেকটা মানুষ পৃথিবীতে পাওয়াও চাপের ব্যাপার। পাশে মাছের বাজার ছিল, ওখান থেকে পমফ্রেট মাছ ভাজা আসছে, তার সাথে বিভিন্ন রকম উপযোগ। আর সারাটা দিন আমরা আড্ডা মেরেছি, সারা দিন। এটা বিচে করতেও তো পারতে, বিচে বসে। প্রাইভেট প্লেস নয় না ওটা, প্রাইভেট যা খুশি করতে পারছি না তো ওখানে। কি তোমরা 8টা ছেলে মিলে কি মানে কি যা খুশি করবে? গপ্প গুজব। আমি আর কিছু বললাম না। গল্প গুজব মানে কি? আমি ধরে নিলাম জামা কাপড় খুলে গল্প গুজব করছো সবাই মিলে। এর থেকে নোংরা আমি কেন গল্প গুজব? মানে আর কি হবে? 8 জন ছেলে মিলে কি করতে পারে? আরে ভাইব ওখানে এসে গেছে না, ব্যাস। আর এটা কিছু যেভাবে খুশি ডিপেন্ড করেই যাবে ও। ইচ্ছে করে আমরা মজা করতে এসেছি। তাহলে যেখানে ছিল না, কারণ আমরা 8 জন 8 জায়গা থেকে এসেছি। এটা অন্য কোনো গল্প আছে, এটার গোয়ার এটার ভেতরে তার মাঝে আমরা একদিন বেরোলাম লাঞ্চ করতে, সেদিন ওই চার্চটাও দেখলাম প্লাস লাঞ্চ করলাম। চার্চটা মানে ওই সিনেমাটিক চার্চটা? সিনেমাটিক, হ্যাঁ, যেটা পৃথিবীর সব সিনেমা থাকে গোয়াতে গেলে। হ্যাঁ, না ওই চার্চটা নয়, সেন্ট ফ্রান্সিস অন্য একটা চার্চ আছে যেটা পুরনো, সবচেয়ে পুরনো চার্চ যেটা। আচ্ছা, ওকে।
ওটাতে গেলাম, আর তারপরে ওই খাবার দোকানটাতে গেলাম, দুর্দান্ত ভিন্ডালো যা বানায় ওরা, মানে ভিন্ডালো তো ওদেরই ডিশ। সরপোটেল আর ভিন্ডালো আবার খাওয়া চলে গেলাম আমরা কিন্তু। আজকে খাওয়া থেকে বেরোতেই পারছি না। পমফ্রেট মধ্যে ঢুকেছিলেন। হ্যাঁ হ্যাঁ, খাওয়া থেকে বেরোতেই পারছি না আমরা। আমাদের এখানকার মতো ফুল পমফ্রেট নয় কিন্তু, ওগুলো বড় পমফ্রেট, যেগুলো এমনি ইলিশ মাছের মতো কেটে কেটে ভাজতে হয়। আর হ্যাঁ, মাছ ভাজা মনে পড়ে গেল, র্যাচেডো সস বলে একটা পাওয়া যায়, হ্যাঁ, ওটা মেখে তারপরে ভাজা হয়। বাহ, বিউটিফুল। মাছ ভাজা বললি ইলিশ মাছ ভাজা আমার কথা মনে পড়ে যায়। ও ইলিশ মাছ ভাজা একটু আগে আমি যেটা খেয়েছি সেটার সঙ্গে না এইসব শোনা উচিত না। একটু আগে আমি খেয়েছি হলো, সেটা ভালো খাবার, বিনস, গাজর এবং আলু দিয়ে তরকারি, আর সঙ্গে পরোটা দুটো। এইটার সঙ্গে তারপর এইসব শুনতে না খুব খারাপ লাগে। শুনলেও কোলেস্ট্রল বেড়ে যেতে পারে। ওই তেলটা কি মনে পড়ে যায় না? হুম, তেল দিয়ে একটু কাঁচা লঙ্কা, ইলিশ মাছের তেলটা ভাজা ভাজা হলো, তেলটা, ভাজা গরম তেলটা। ভাত, এই তবে তেলটা পড়বে। পুরীর একটা কথা, আমরা পুরী যখন বলাই হচ্ছে, যখন মাছের কথা একটু না বললে হবে হ্যাঁ না। না, প্লিজ প্লিজ প্লিজ। পুরীতে গিয়ে আমি আমার জীবনের মানে সমস্ত মাছের কোটা বোধহয় ওইবার পূরণ করে ফেলেছিলাম, কারণ আমরা শুটিংয়ে গেছিলাম। ও এবার শুটিংয়ে গেছিলাম, প্রায় 8 দিন বোধহয় ছিলাম। সামনেও ছিলি তো, কি মাছ যে খেয়েছি প্রতিদিন, সকাল দুপুর বিকেল সন্ধ্যে রাত, মাঝখানে দুপুর আর বিকেলের মাঝখানে, সকাল আর দুপুরের মাঝখানে, মানে সমস্ত সময় শুধু মাছই খেয়ে গেছি। আর ওরা যেভাবে ভাজে মাছগুলো ঠেলাতে, একটা ঠেলার লোক মোটামুটি ওর হিসাব করে নিয়েছিলাম আমরা, যে তোমার সঙ্গে হিসাব হয়ে যাবে, এই কদিনে প্রচুর খাবো, তোমরা একটুখানি দেখে নিও। ওরে বাপরে, কি আর দুর্দান্ত টেস্টি মাছ খেয়েছিলাম। পুরীর মাছ ভাজা খুব ভালো, দুর্দান্ত। না পুরী কিন্তু অন্য চাই হোক না কেন, খাবারের দিক থেকে কিন্তু পুরীকে তুই দীঘাও না। হ্যাঁ ঠিকই ঠিকই ঠিকই, কিন্তু ওদের ইয়েগুলো খুব খুব শয়তান এবং খারাপ। ওই যে কি যেন বলে ওগুলোকে, মানে ওদেরকে পান্ডা 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 পান্ডা, বাপরে কি টাকার খাই গো, বাপরে বাপ। মানে 10-20 টাকার জন্য ঝামেলা করে দেয়। আর একটু চোরচাট্টা শহর পুরীটা। হ্যাঁ, নোংরা রেখেছে আর কি জায়গা। মানে ওরা খুবই আর কি, যে ওই একটা জায়গা থেকে একটা জায়গায় যাব বলে ওরা একটা অন্য জায়গায় নিয়ে গিয়ে আবার ওখানটায় ফিরতে হলে আরো 200 টাকা এক্সট্রা দিতে হবে। এই স্ক্যামটা আছে খুব। কিন্তু না, কয়েকজনকে দিয়ে জাজ করা উচিত না গোটা পুরীটা, অবভিয়াসলি। না না, সে তো বটেই। পুরীতেও ভালো লোক আছে, পুরীতে ভালো কিন্তু লোক আছে। খাবার ভালো। মাছ ভাজা তো তারপর আমরা গোপালপুরে গিয়ে খেয়েছিলাম। গোপালপুরেও গেছিলাম শুটিং করতে, গোপালপুরেও খেয়েছিলাম কাঁকড়া নীল রঙের। ওফ বাপরে, জিভে জল চলে আসছে আমার। নীল কাঁকড়া খুব ডিফিকাল্ট পাওয়া, শুনেছি তো, তাই আমি জানি না, তাই এখন অবধি বোধহয় তাই আছে। আমরা প্রতিদিন, আমাদের এক প্রোডাকশন ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ছিল, সে প্রতিদিন একটা বড় কড়াইতে, ওর কাজই ছিল দুপুর থেকে কাঁকড়া রান্না করা। কি দারুণ শুটিং, দুপুর থেকে কাঁকড়া রান্না করা। আর সন্ধ্যাবেলা বিভিন্ন রকম ভাবে কাঁকড়া খেয়েছি আমরা, আর রান্নাও কত দারুণ। রান্নাটা ভালো হয়ে গেলে ব্যাস, কাজ খাবার ভালো হলে কিন্তু গল্প হলো সত্যি না দাদা, খাবারটা তো ইম্পর্টেন্ট। আরে খুব খুব, এই শরীরটা চলছে যে ফুয়েলে, তুই পেট্রোলের জায়গায় ডিজেল দিয়ে একটা গাড়ি চালিয়ে দেখা দেখি, পেট্রোল গাড়িকে চলবে না। প্রপার খাবার দরকার, নাহলে বডিটা ফাংশন করতে পারে না। দেখ পৃথিবীর যত ভালো ভালো লোক আছে, বিখ্যাত লোক আছে, শুনেছিস তারা ডায়েটিং করতো? যত শুনবি তারা খাবারের খুব শখ ছিল, তারা খেতে খুব ভালোবাসতেন। তুই কারো নাম শুনবি না যে বিখ্যাত হয়ে গেছে কোনো একটা বিষয়, যে কোনো বিষয় হোক, সে ডায়েটিংয়ে ছিল। খুব অদ্ভুত লজিক, বাট ঠিক খাবার, হ্যাঁ অদ্ভুত লজিক, বাট তুই দেখবি হি ওয়াজ আ ফুডি, খুব খেতে ভালোবাসতেন সবাই, নেতাজি থেকে শুরু করে এভরিওয়ান। এই যে খাবার প্রতি প্রেমটা, এটা কি মানে ভারতের বাঙালিদেরই বেশি? না, এইভাবে ঠিক প্রাদেশিক মন্তব্য করাটা ঠিক হবে না। পশ্চিমবাংলার দিক মানে কোনো রিজিয়ন বা কিছু, মানে হঠাৎ করে এত ভালোবাসা, আর সবার র্যান্ডাম যে কোনো বাঙালি যে কোনো সময় খাবার নিয়ে কথা বলতে পারে, হ্যাঁ এইটা একটা আছে, এবং খুব রসিয়ে কথাটা বলতে পারে। তো এইটা কি এই দিকে বেশি নাকি? না, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে বাংলার মানুষকে খুব বেশি কষ্টসাধ্য জীবন কখনো পালন করতে হয়নি। মানে কারণ হচ্ছে এটা তো ইন্দো গ্যাঞ্জেটিক প্লেনে একেবারে অ্যালুভিয়াল, দারুণ মাটি খুব ভালো এখানকার, তো ফসল ফলতোই এখানে আরামসে। তো এখানে চাষবাসের জন্য খুব কষ্টকর চাষবাস তো নয়। জল আনতে 2 কিলোমিটার গিয়ে জল আনার প্রসঙ্গ নেই। জল তো নদী আছে, পুকুর আছে, জলের কোনো অসুবিধে নেই, ভালো জল, মিষ্টি জল, ভালো জল। হ্যাঁ,
তো এগুলো আছে বলে গবাদি পশুরও কোনো অসুবিধে নেই। তো জীবন সবুজ চারদিকে, জীবন মোটামুটি নিশ্চিন্ত, যে কারণে এখানে সাহিত্য সঙ্গীতেরও খুব বৃদ্ধি হয়েছে। মানুষের কাছে অবসর সময় এবং নিশ্চিন্ত থাকার যে ব্যাপারটা সেটা ছিলই। সার্ভাইভটা নিয়ে ভাবতে হচ্ছে না, সার্ভাইভাল নিয়ে ভাবতে হচ্ছে না। এবার তুই যদি রাজস্থানের তুই মরুভূমির পাশে থাকিস, তো 3 ঘন্টা যেতে আসতে লাগছে শুধু একটা কলসি জলের জন্য। তারপরে সেই তাকে তুই কিভাবে বলবি যে এবার না তুমি একটা বাটার চিকেন বানাও, বাটার চিকেন ছেড়ে দে, যে এবার তুমি একটা শুক্তো বানাও, হ্যাঁ, যার জন্য 5 রকম সবজি 5 রকম ভাবে কাটতে হবে। আশাও করা যায় না, আশা লঙ্কার আচার একটা বানিয়ে রেখেছিলাম একদিন, রুটি পুটি করে দেবো, রুটি হলো হয়ে গেল, হ্যাঁ, ঘি দিয়ে দিলাম ম্যাক্সিমাম। আমাদের এখানে তো অখণ্ড অবসর মানুষের, তো এই জন্য কঠিন করে ক্ষীর পুলি, হ্যাঁ, পাটি সাপটা, আর বেশ সময় সাপেক্ষ কিন্তু ব্যাপারগুলো, মানে মাঝকে দেখতাম যে কোনো পুরের জিনিস, তাহলে যে কোনো পুরের জিনিস সবসময়ই তো সময় সাপেক্ষ। তুই একটা পাটি সাপটাকে ভাব, যখন পাটি সাপটা অ্যাকচুয়ালি খাওয়া হতো, বাড়িতে বানানো হতো, তখন তো দোকান থেকে গিয়ে খোয়া ক্ষীর কিনে আনার ছিল না ব্যাপারটা। ধর যদি নারকোলের পুর হয়, তো নারকোল পাড়াও, নারকোল আছে সেটাকে ছোলো, নারকোল তো আপেলের মতন ফল না যে কাটলেই হয়ে গেল, নারকোলের খোসাটা ছাড়ানো একটা কাজ, তারপর ওটাকে ইয়ে করে ফাটিয়ে ওটাকে কোড়াও, তারপর সেটাকে কড়াইতে দিয়ে চিনি দিয়ে অনেকক্ষণ সুন্দর করে, এবং মৃদু আঁচে দিতে হবে জাল, কড়া আছে জাল দিলে তো হবে না, মৃদু আছে ওটাকে জাল দিয়ে 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 একটা কনসিস্টেন্সিতে এলো, এবার এটাকে ঠান্ডা করতে রেখে দাও, চাল নিয়ে বসো, ওটাকে গুঁড়ো করো, হয়ে গেল চাল গুঁড়ো হয়ে গেল, ওটা দিয়ে একটা ওই ইয়ের মতন ওটা বানাও, যেটা লেইয়ের মতন যেটা হবে, তারপর তুমি অ্যাকচুয়াল প্রসেসের মধ্যে ঢুকতে পারছো, এবার এটা আর ওটা মিলিয়ে তুমি এবার পাটিসাপটা বানাবে। হ্যাঁ, তো ভাব বিরাট সময় ব্যাপার, একটা স্টেপ বাই স্টেপ প্রসেস, এটা চট করে হয়ে যাবে না, সত্যি। আরে বাবা, আর যে কোনো খাবারই আমাদের খুব টাইম টেকিং প্রসেস, প্রত্যেকটা রান্নাই বেশ এই 1-2টোতে হয় না, আর তার মধ্যে বাঙালির তো এই যে এক পদে খাওয়া হবে না, এক পদে খাওয়া হবে না, রুই মাছ থাকলে পরে পরপর 2 দিন তুই একরকম ঝোল খাইয়ে দেখ দেখি, একটু কিন্তু আজ একটু টমেটো দিয়ে হোক, কাল একটু ঝিঙে দিয়ে হোক। আমি কাল সকাল সকাল হঠাৎ বায়না করে বসলাম, বেশ ঠান্ডা পড়েছে, আজকে মাছের ঝোলটা একটু শীতকালের মতো রান্না করো তো। তারপরে বেশ কিছুক্ষণ চর্চা চললো যে শীতকালের মতো মাছের ঝোল কাকে বলে, একটু ফুলকপি থাকবে, ফুলকপি থাকবে, শিম থাকবে, সেটা দিয়ে হবে। হ্যাঁ, তো এই একটা হয়ে গেল, ডাল হয়ে গেলে ডালের সঙ্গে ভাজা, ডালটাকে তো মানে কিছু কি ধরাই হয় না, ডাল তুমি জলের মতো নাচতেই হবে গোছে, তার সঙ্গে একটা ভাজা, তারপরে একটা তরকারি, তারপরে শাক, হ্যাঁ শীতকালের শাক, এক পদ দিয়ে খাওয়াটা মেসে খেয়েছি যদিও অনেক, এক পদের খাবার, কিন্তু বাট বাড়িতে এক পদে কোনোদিনই হয় না, মানে বাড়িতে এক পদে খাওয়া এই ব্যাপারটাই। আমিও এখন যেটা আমার প্রবলেম হচ্ছে সেটার কারণে, যেহেতু আমি অনেক কিছু রান্না করতে পারি, বিভিন্ন জিনিসপত্র, শুধু ডিমের ঝোল ভাত বা চিকেন ভাত খাওয়াই যায়, মাঝে মাঝে খাই না তা না, কিন্তু যখনই একটু টাইম থাকলেই ডাল, একটা ভাজা, ডাল আলু ভাজা, হ্যাঁ, তার সঙ্গে একটা কিছু একটা, এবার তার সঙ্গে একটা সবজি আর একটা মানে প্রোটিন, মানে মিট। হ্যাঁ, তুই একটা পৃথিবীর আমাকে একটা জাতিগোষ্ঠী দেখা, যাদের নিম্নতম থেকে নিম্নবিত্ত হোক, টাকা পয়সা থাকুক না থাকুক, তারা প্রতিদিন দুবেলা অন্তত পক্ষে 3 কোর্স মিল খায়। কেউ নেই, কোনো নেই। বাঙালির একটা প্রথম পাত, একটা মেইন কোর্স, একটা প্রথম পাত, শাক হোক, কবড়া ভাজা হোক, কিছু একটা ওই জাতীয় জিনিস, তারপর ডাল দিয়ে একটা সবজি জাতীয় কিছু, তারপরে আরেকটা কিছু, মাছ হোক বা ডিম হোক বা মাংস। 3 কোর্স মিল কিন্তু মানে রেগুলার আপামোর জায়গায়। এই ছেলে পেলে যারা মেসে থাকে তারা আর কিছু হয়তো পাচ্ছে না, তারা একটা ডিমের ঝোল ভাত কি মাংসের ঝোল ভাত বানিয়ে আমরা খেয়ে, বাট হ্যাঁ মানে নরমালি বাড়িতে কিন্তু 3 কোর্স মিল ইজ দ্য মিনিমাম। হ্যাঁ, মিনিমাম এটা, মানে এর কমে কিছু হয় না, তুই একটা দেখা দেখি, আমি ভেবে দেখি মাঝে মাঝে কি অদ্ভুত না, আমরা জিনিসগুলোকে ভ্যালু করি না কখনো। না সত্যি, ইভেন সেদ্ধ ভাত হলো একটা আলু সেদ্ধ মতো হচ্ছে, ডিম সেদ্ধ হচ্ছে, আর একটা সবজি দিয়ে সেদ্ধ করছে, পেট ভালো রাখবার জন্য 3টে ভাত। একটু আজ তো পেটটা খারাপ নেই, পেটটা ধরার জন্য একটু কলা দিয়ে, হ্যাঁ কাঁচকলা, ওরে বাবা রে বাবা, হলুদ ভাত হয়ে গেল, একটু হলুদ ভাত খেয়ে নাও, তারপর একটু কাঁচকলা, মানে 3-এর কমে ভাবতে পারছে না, পিথাগোরাসের মতন।
দুপুরবেলার জাস্ট এমনি শীতকালীন আড্ডার মতন মনে হচ্ছে কথাটা, তাও আর কি দুপুরবেলার প্রমাণ সাইজে কি খেতে চাও? প্রমাণ সাইজের মানে প্রমাণ সাইজ মানে এটা হলে আমি সব থেকে বেশি ভালো থাকবো, যে এই দুপুরবেলায় খাবারটা খাবে, তারপরে তোমার কোনো কাজ নেই, ঘুমাবো। তারপরে তুমি শুতে পারো, বই পড়তে পারো, রিল দেখতে পারো, যা ইচ্ছে অডেল টাইম। ও বাবা, ভাবতেই পারছি না কথাটা। এটার কি কোনো মানে এটা কি প্রশ্ন আদৌ? না, প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে থাকার মতন ব্যাপার না এটা অনেকটা। কেন? এটা তো মাংসের ঝোল আর ভাত। এক্স্যাক্টলি, দুপুরবেলা রোববার দিনের মাটনের ঝোল আর ভাত, এটা তো আর কিছু বলারই নেই। বড় আলু, হ্যাঁ বড় হ্যাঁ, আলু। আমি তার পেছনটা সাথে একটা বেশি করে রসুন দিই। থাকলে পরে আরো ভালো। সেটা অবশ্য কারো ভালো লাগে, কারো ভালো লাগে না না। মানে ফুল কোর্সটা বলো। ফুল কোর্সটা আমি যদি রোববার দিন, আচ্ছা আমি প্রথমে বলবো সর্ষে ফোড়ন দিয়ে টমেটোর দিয়ে একটা ডাল। একটা ভুল হয়ে গেল রুনব খাসনবিশ। বাঙালি বাড়ি যদি মাংসের ঝোল হয়, সেই বাড়ি যদি একটা ছোট বাচ্চা থাকে, তাহলে কি এটা দিয়ে শুরু হতে পারে? একটা মিনিমাম করলা থাকতেই হবে না সেদিন? না না, করলা তো আমি ভাজাতে তো আসছি ডালের সঙ্গে, ডালটা তো মাস্ট, ভাজাটা তো পরে। করলা ভাজাও হতে পারে, কিন্তু করলা ভাজা উচ্ছে কুমড়ো হলে বেস্ট। ঠিক আছে, উচ্ছে কুমড়ো ফালি ফালি করে ভাজা, ওটা হলো বেস্ট। এটা হলো প্রথম। সেকেন্ড হলো এই ঠিক এর পরে একটা লাউ ঘন্ট, মুগ ডাল ভাজা দিয়ে, আর সঙ্গে একটু চিংড়ি হলে ভালো, লাউ চিংড়ি হলে ভালো, না হলে তো ঠিক আছে এমনি লাউগুলো হবে। মানে লাউ ঘন্ট যেটা, এটা হলো বড়ি দিয়ে, হ্যাঁ মুসুর ডালের বড়ি দিয়ে কিন্তু। আচ্ছা, এটা গেল। থার্ডে চলে যেতে হবে, দেখ এইবার একটা ব্যাপার আছে, এটা হলো পাবদা মাছ, একটু বড় সাইজের, সর্ষে পাবদা হতে পারে, কিংবা যদি মাংসটা যদি বেশি রিচ হয়, তাহলে এই পাবদাটা সর্ষে পাবদা হওয়া যাবে না। না বেগুন কাঁচা, তখন এটা হবে হলো, হ্যাঁ মানে বেগুন টমেটোর ঝোল, মানে একদম পাতলা ঝোলটা, দুটো পাবদা মাছ। দেন হলো অবভিয়াসলি মাটন, প্রেশার কুকারের মাটনটা, ওকে, যেটা খুব একটা কালো হবে না, একটু হলদেটে হবে, এবং বড় আলু থাকবে, সুসিদ্ধ মাটন সেইটা। আর অবশ্যই শেষ পাতে চাটনি, এবং আমি পাঁপড়ের ফ্যান না, চাটনি থাকতে হবে। আর দই আর মিষ্টি যদি থাকে তাহলে তো আর ছেড়েই দিয়ে, মানে থাকতেই হয় তাহলে। এবার এইটা মোটামুটি এই যেটা বললাম, এইটা কিন্তু মোটামুটি মাঝে মাঝে আমি আমার বাড়িতে করি, কিন্তু এই পুরোটা। হ্যাঁ, আমার বাড়িতে আমার দিদি জামাইবাবু এসেছিলো, তাদের জন্য প্রথমে করেছিলাম আলু সেদ্ধ, মানে আলু চোখা, প্রপার আলু চোখা, ডাল, উচ্ছে কুমড়ো ভাজা, লাউ ঘন্ট, পাবদা মাছ, ইলিশ মাছ, মাটন। এটা পুরো ছিল। বাবা, আমি একাই বানিয়েছি পুরোটাই। না এটা একটু ব্যাপার বাড়ির রান্না হয়ে গেল। হ্যাঁ, এটা একটু ব্যাপার বাড়ি রান্না হলো, কিন্তু এটা আমার ওদের এসেছিল খাওয়াতে হলো। এই ব্যাপার বাড়ি জানতে পারবে, মানে একটু মানে এই ধর অন্নপ্রাশনের দুপুরবেলার খাওয়া। হ্যাঁ আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ মানে ওটা ব্যাপার বাড়ি রান্না, মানে অন্নপ্রাশন, হুম, মানে আছে ঘটনা। হ্যাঁ মানে সেকেন্ড কাজিন অব্দি পৌঁছবে নিমন্ত্রিতের তালিকাটা, তার বাইরে যাবে না আর। খুব স্পেসিফিক, খুবই ভালো ডিটেল। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার বাড়ি। না এইটা আমি যেটা বললাম সেটা একটু ব্যাপার বাড়ি হয়ে গেছে, কিন্তু ব্যাপার বাড়ি হয়ে গেছে, কিন্তু এখান থেকে তুই একটা শুধু ইলিশ মাছটা সরিয়ে দেয় তাহলে ঠিক আছে, এটাই নর্মাল। তোমার এমনি তোমার না। আমি রোববারের খাবার যদি মানে এরপরের 5 ঘন্টা, আমার 5 না, আজকে সারাদিন কোনো কাজ নেই, খাবো তারপর ডিসিশন নেবো কি করবো। না সেটা যদি তুই বলিস একান্ত, তাহলে কি আমি সকাল থেকে শুরু করব? না ওটা আমার নেক্সট কোশ্চেন। ওটা তাহলে দুপুরে হ্যাঁ করলা একটা হতে পারে, করলা ছেচকি। হ্যাঁ, করলা ছেচকি মানে করলা কুমড়ো দিয়ে যেটা, ওটা। হ্যাঁ। তার সাথে এবার ডিপেন্ড করছে সময়ের ওপরে। শীতকালই ধরি, শীতকাল ধরতে পারিস। আমি প্রেফার করব একটু পটল আর পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি মতো হয় সেটা, বা ঝিঙে পোস্ত। বাহ, খুবই ভালো, লোভনীয় একটা। তারপরে আমি আর এদিক ওদিক তাকাতে চাই না, আমি সোজা এবার মাংসে চলে যেতে চাই, এবং মাংসের সাথে গরম ভাত হবে, একটা পেঁয়াজ থাকবে সাথে, লেবু, গন্ধরাজ, গোল লেবু হলে পরে ব্যাপারটা নষ্ট হয়ে যাবে, গন্ধরাজ লেবু একটা যদি হয়, তাহলে পরে এটা মানে কি জাস্টিস হবে, মাংসের প্রতি জাস্টিস হবে। তাহলে মাছ টাছ খেয়ে ফেলে আচ্ছা মাছটা ভালো হয়ে গেল অ্যাক্সিডেন্টালি, ভালোই তো হবে বলছি। তাহলে কিন্তু মাংসের কোটা কম পড়ছে না, মাংসটা অমনি হবে। আর তারপর চাটনি টাটনিতে, আমি চাটনি তো খাই না এমনিতেও,
কিন্তু সোজাসুজি একটা মিষ্টি তো অন্তত চমচম, হ্যাঁ, বা একটা ক্রিম রসগোল্লা, রসগোল্লা শীতকাল যদি বলিস তাহলে নলেন গুড়ের রসগোল্লা। আচ্ছা, রসগোল্লার একটা নিয়ম আছে কিন্তু আপনারাও মাথায় রাখবেন, রসগোল্লা যদি তোকে এনজয় করতে হয় তাহলে দুটো জিনিস কিন্তু কার্ডিনাল সিন গীতায় লেখা আছে, যে এই দুটো রসগোল্লার সাথে করা যায় না। একটা হচ্ছে রসগোল্লার, দেখবি অনেক লোক করে রসগোল্লা তুলে রসটা চিপে নেয়, মানে ওয়াই, ক্রাইম, মানে কেন কেন রসগোল্লা খাচ্ছ কেন তাহলে? খাচ্ছ কেন তুমি তিব্বত চলে যাও। ফর মি ইটস লাইক রং। রসগোল্লা রস সহ খেতে হবে। দ্বিতীয় আরেকটা ভুল আছে, সেটা হচ্ছে রসগোল্লা কেটে খাওয়া। আচ্ছা, কোনো মানে পাপ, এটা পাপ না, তোমার যদি মুখ ছোট হয়, তুমি যদি মনে করো তাহলে তুমি ছোটো রসগোল্লা খাও। তোমার এত বড় রসগোল্লা কিনে এনে কেটে খেলাম, তো কী মানে হলো ওটার? পুরো রসগোল্লাটা একসাথে মুখে ঢুকবে, কারণ ওটার যে কার্ভেচারটা ওটা জিভের সাথে জড়িয়ে একটা আলাদা জিনিস তৈরি করে। এইবার যে প্রশ্নটা করবো এটা হচ্ছে বেস্ট আলসেমি ভরা দিন তোমাদের শীতের সকাল, একদম শীতের সকাল। হ্যাঁ, ওই ছোটবেলার রচনা, কিন্তু বড়বেলায় মানে জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে বুঝেছো আজকে কোনো কাজ নেই, আজকের গোটা দিনটা আমার। না, এবার প্রথম কথা হচ্ছে যদি একটি শীতের সকালই হয় এবং সেরকম জাঁকিয়ে শীত পড়ে, তাহলে আমি সকাল সকাল উঠেছি কেন? হ্যাঁ, এক্স্যাক্টলি, আমারও এটা প্রশ্ন, তাই না? আমি এটাই করতে যাচ্ছি। শীতের দিন তাহলে, হ্যাঁ, কারণ ছোটোবেলাতে তো একটা টিউশনি ছিল, স্কুল ছিল ইত্যাদি। এখন তো ওরা হালকা হালকা বুঝতে পারছি যে এটাকে আমি যদি রাত ভাবি তাহলেও আমার খুব একটা ক্ষতি নেই, টেকনিক্যালি অসুবিধে নেই। 9:30 10টার দিকে উঠলে 9:30 ইজ এ ডিসেন্ট টাইম। 10, হ্যাঁ, মানে 2 ঘরে চলে যাওয়ার আগে উঠে পড়তে হবে, এই ব্যাপার। হ্যাঁ, তারপর ধর, আচ্ছা, আমার একটা সকালবেলার অভ্যেস আছে শীতের দিনের, সেটা হচ্ছে আমি একবারে সমস্ত শীতের জামাকাপড় পরে ফেলি না। আচ্ছা, একটু একটু আমেজ নিতে হবে শীতের, ঠান্ডাটা একটু লাগতে হবে। একটু ঠান্ডা না লাগলে তো কোনো আরাম নেই। ঠিক। তো তখন একটা চা, সেটা কিন্তু মানে দুধ চা মানে হলে হবে না। খাট ছেড়ে দিয়েছো? খাট ছেড়ে দিয়েছি, ছেড়ে একটা চা নিয়ে বসো, ব্যালকানিতে পারলে ভালো, আর এমনি নইলে ড্রয়িং রুমেও হতে পারে। বসে একটা চা, ফার্স্ট ফ্লাশ হলে খুব ভালো, তার সাথে কেক 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 হতে হবে, ফ্রুট কেক হলে বেস্ট, অনেক কিছু দেওয়া ওইসব না, কেক। এটা খেয়ে তারপরে তুমি একটু বই টই পড়ো, হ্যাঁ, ইত্যাদি করো। ব্রেকফাস্ট কী হচ্ছে সেটা খবর নাও। ওটা ইম্পর্ট্যান্ট। সেদিনের ব্রেকফাস্টে দুটো অপশান, এবার তুই মানে মাঝে মাঝে ফোড়ন কাটিস, আমি সব এক্সস্ট করে ফেললে তো ভুল হয়ে যাবে। দাদা কোন না, আমি আমারটা তো সেক্ষেত্রে যেটাকে বাঙালিরা ফ্রেঞ্চ টোস্ট বলে সেটা হতে পারে, বা লুচি তরকারি। লুচি তরকারিটা বলতে একটু আটকে যাচ্ছে, কারণ লুচি তরকারি যদি হয় 7-8টা লুচি যদি খেয়ে ফেলি গ্যাস হতে পারে, তাহলে লাঞ্চটা ঘেটে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা দেখা যেতে পারে। লুচিটা থামা যায় না, 7টা তো মিনিমাম একটা ওই গরমটা এলে আচ্ছা দেবে, দাও লাস্ট একটা খেয়েই নি, হ্যাঁ না? আবার 7টা খেয়ে ফেললি তুই সবজি দিয়ে, তারপরে একটা তো রসগোল্লা দিয়ে খেতে হবে তোকে, তাহলে পরে রসগোল্লার ব্যাপারটা নষ্ট হয়ে গেল। তো এই জন্য ফ্রেঞ্চ টোস্টেই থাকি আপাতত। বেশ, কটা বাজে মোটামুটি? 12টা বাজে। 12টায় ব্রেকফাস্ট শেষ হলো? 12টায় ব্রেকফাস্ট। না, শীতের সকাল তো বোঝা যাচ্ছে না তো, 12টা 7টা মনে হচ্ছে। লাঞ্চ তো আমরা 3:30টার আগে বসবোই না। ঠিক। ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক, কিছু এনিথিং? শীতের সকালে মিউজিক না, শীতের সকালে গল্প, পরিবারের ক্যাকোফোনি, গল্প গুজব, বা তুই একটা পেপার পড়লি, মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পেপার পড়লি, হ্যাঁ, রবিবার হলে ভালো হয়। তারপর ধর লাঞ্চ হয়ে গেল, লাঞ্চে তো স্নানটা ইম্পর্টেন্ট। বাহ, শীতের সকালে, শীতের দিনে স্নানটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওই গরম জলটাই কিন্তু তোকে একমাত্র বাঁচাতে পারে জীবনে। ওটার যে আরাম, এটা লোকে বোঝে না, একটা খুব ভুল করে ফেলে জীবনে, যে শীতের দিন স্নান করবো না, কিন্তু গরম জল দিয়ে স্নান করতে হয়। তখন যে শরীরের মধ্যে একটা উষ্ণ প্রস্রবণ বয়ে যাবে তোর শরীরের মধ্যে, তারপরে গিয়ে মানে গা হাত পা মুছে একটু বারান্দায় গিয়ে দাঁড়িয়ে একটু হালকা যদি রোদ পাওয়া যায়, মিষ্টি রোদ, মিঠে রোদ, যেটা মিঠে রোদ খেয়ে তারপরে তো এই লাঞ্চটা হলো, যেটা হলো, তারপরে একটা কমলা লেবু খেলি, ছুলে খেতে হবে,
ওটা অন্য কোনোভাবে না, কমলা লেবু ধরে একটু একটু করে ছুললি, একটু একটু একটা করে খেলি, হ্যাঁ, কেউ পাশে একটা থাকলে ওর চোখের মধ্যে দিয়ে দিলি, চোখের মধ্যে দিয়ে দিলে কমলা চোখ লেবু, পরিষ্কার হয় নাকি, এটা ছোটবেলায় বলতো। এসব করে তারপর তারপর আবার ঢুকে যাও। লেপে কম্বল হলে পরে পুরো পুরো প্ল্যানিংটা ঘেটে গেল। লেপই লাগবে। লেপই লাগবে। লেপের তলায় ঢুকে এবার সন্ধেবেলা উঠে হালকার পরে সন্ধ্যাবেলা কটায় উঠলে? ধর 6:30 উঠলাম, 6:30 উঠলে, ঠিক আছে। তখন দুধ চা, তখন আবার এসব ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এসব সফিস্টিকেশন জন্য দুধ চা, সাথে হালকা পেঁয়াজি। বাহ, খুব ভালো। হালকা পেঁয়াজি হবে, ছোট ছোট, বড় নয়, ছোট ছোট পেঁয়াজি। তারপর সামূহিকভাবে সবাই মিলে একটু সিনেমা টিভি দেখা। খুব ভালো। দেখলি, দেখে তারপরে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে কিছুক্ষণ চিন্তা করলি যতক্ষণে রাতের খাবার তৈরি হচ্ছে। যখন তোর যদি বিবাহিত হোস, তোর স্ত্রী, যদি না বিবাহিত হোস তাহলে তোর গার্লফ্রেন্ড, মানে আচ্ছা মেয়েরা হলে পরে উল্টোটা। আমাদের মধ্যে ইমিডিয়েটলি একজন মেয়ে বা মহিলাকে দরকার, নইলে আমাদের এই যে পুরুষতান্ত্রিক কথাবার্তা, একটু ব্রেকফাস্টের খবর নেবা। হ্যাঁ, সে আমি কি বলেছি তোদের বাড়িতে যদি অন্য কেউ রান্না না করতে না পারে, না না, ঠিক আছে, হ্যাঁ। তো সে যখন এসে জিজ্ঞেস করবে, আচ্ছা এটা কিন্তু পুরুষতান্ত্রিক, কারণ তুই বসে বিশ্বব্রহ্মাণ্ডের জিনিস ভাবছিস, আবার এমনও হতে পারে তুই কিছুই ভাবছিস না, ব্যালকনিতে বসে আছিস জাস্ট আকাশের দিকে তাকিয়ে, আকাশেও কিছু দেখা যাচ্ছে না, তারা ফারা, তুই জাস্ট বসে আছিস সামনের দিকে একটা বিহ্বল দৃষ্টি নিয়ে, সে এসে তোকে জিজ্ঞেস করলো কী ভাবছো, তোর কাছে কোনো উত্তর নেই। এই একটা হালকা, এই একটা সময় কাটার পরে তারপর রাতের খাবার। রাতে তো যা তৈরি হয়েছিল সেটাই একটু বাসি হয়ে গিয়ে গরম হয়ে গিয়ে আরো ভালো লাগে। আরো ভালো লাগছে। রাতে কিন্তু না, এত বেশি খাওয়া হয়ে গেছে না। ও রাত্রিবেলার রাতের দিকে আমি কিন্তু সিম্পল তোর বেগুন ভর্তা আর মানে বেগুন পোড়া, যেটা বেগুন পোড়া, কাঁচা বেগুন পোড়া, যেটা নর্থ ইন্ডিয়ান ওদেরকে কড়াইতে দেওয়া নয়, হালকা বেগুন পোড়া, আর তার সাথে ডিমের অমলেট হবে। এই হালকা খাবার খেয়ে আবার শুয়ে পড়ো। অসাধারণ, অসাধারণ। একটা জোরেও বলতে ইচ্ছে করলো না, গলা ফিসফিস, অসাধারণ। বাহ বাহ। কি আমার সকাল, তোমার দেখ বিরাট ডিফারেন্স আছে একটা, সেটা হলো এই সমস্তটা আমাকে করতে হবে। এবার পয়েন্টটা হলো আমার সকাল না, ধরে নাও বাড়িতে আশেপাশে অনেক না আছে। না না না, আমি একা কথাই বলছি। আমার সকাল হলে কি, আমি প্রথম কথা হলো যেদিন আমার কোনো কাজ থাকে না সেদিন আমার সব জায়গায় ঘুম ভাঙে, এটা আমার জীবনের একটা ট্র্যাজেডি। আর যেদিন আমার কাজ থাকে সেদিন আমার ঘুম ভাঙতেই চায় না। তো সুতরাং আমার যে কাজ নেই বললি, সেদিন আমার অ্যাকচুয়ালি 8টা হলো ম্যাক্সিমাম ঘুম ভেঙে যাবে। চেষ্টা করবো আমি আবার ঘুমানোর, কিছুতেই ঘুম আসবে না। তখন যত রকম ঘুমের ওষুধ জেনারেলি কাজ করে, যেমন সানডে সাসপেন্স বলা ঠিক হবে না, যেমন কিছু ভূতের গল্প যেগুলো মোবাইলে শুনি আমরা, অডিও স্টোরি, তারপরে ওই যে স্লিপ মিউজিক, হ্যাঁ এইসব অনেক কিছু, কোনো কিছুই কাজ করবে না। চেষ্টা করব একটা মানে আধ ঘন্টার চেষ্টা বৃথা যাবে। ঘুমটা অ্যাকচুয়ালি ভাঙে হলো ঠিক ওই 7:10 নাগাদ, ওখান থেকে 8টা অব্দি এই গড়িমসিটা চলার পর বুঝি যে হবে না, উঠে যাই, উঠে গিয়ে আমার চাদর গাদিতে খুব ভালো লাগে, টি শার্টের উপর চাদর গাদিতে, শাল যেটা বলছিস সেটা শাল বা চাদর বলা ভালো, শাল তো একটু ভারী হয়ে গেল, ভারী হয়ে গেলো, নর্মাল একদম নরম একটা চাদর কয়েকটা আমি মায়ের থেকে নিয়ে এসেছি, সেগুলো আমি গায়ে দিই। চাদর গায়ে দিই, সবচেয়ে আগে যাই চা বানাতে। এই যে চেয়ারটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই চেয়ারটাতেই এসে বসে এই একটা ইয়েতে সাউন্ডে আইদার টিভিতে নাহলে মোবাইলে একটা যে কোনো গান যেটা সেই মুহূর্তে আমার শুনতে ইচ্ছা করছে। আবার কোনো দিন আমার ভৈরবীও শুনতে ইচ্ছা করে, কোনো দিন আমার ওই না তো কার বা কি তালাশে শুনতেও ইচ্ছা করতে পারে, মানে কোনো ঠিক নাই এটার, কোনো ওই সকালটার উপর ডিপেন্ড করবে ওই আমার মুডটা কীরকম আছে। কিন্তু জেনারেলি এই সমস্ত সকালে একটু ল্যাদ হতো, সেই সময় একটু স্লো বিলায়ত খার ভৈরবী বা ভীমসেন যোশীর ভৈরবীটা, ওইটা একটা চলছে। চাটা বসিয়ে আসা হয়েছে, চাটা চলছে, চাটা আসবে। আচ্ছা, 1 কাপ চা আমি খাই না, মিনিমাম 3 কাপ খাই। তো আমি প্রথমেই 1 কাপ চাটা নিয়ে আসবো, আবার চাটা ছেঁকে আসতে হবে, কারণ ওটা যদি ভিজে থাকে বেশিক্ষণ তাহলে আবার কড়া হয়ে যাবে। তো সেই 3 কাপ চা 3টেতে ভাগ করে, শেষেরটা একটু কড়া হয়ে যায়, হ্যাঁ, কিন্তু যাই হোক ওটা ভাগ করে রেখে আসা হলো। এবং তারপর জেনারেলি একটা মাথার মধ্যে একটা চিন্তা আসলো যে আজকে আমি কি খাবো।
এটা হলো আমার প্রথম চিন্তা সকালবেলা উঠে। হ্যাঁ, কারণ এইটাই, আর আজকে তো কোনো কাজ নেই তুই বলছিস, তো আমার মাথার মধ্যে অনেক রকম ছবি আসবে, ঠিক আছে। পেঁপে না, মানে এটা একদম ওই টিন্ডারের মতন হচ্ছে, আসছে স্লাইড করছে। না, লেফট সাইড লেফট সাইড। আচ্ছা অনেক দিন বিটের, না বিটের ছেচকি মানে আবার ঘষতে হবে, অনেক কাজ, না থাক। তার চেয়ে লাউ ঘন্ট অনেক কাটতে হবে ঠিকই, তবুও এবার দেখ এফোর্ট আর আউটকামের একটা ব্যালেন্স তৈরি করতে হবে, যে আমি যে টেস্টটা ফাইনালি পাবো সেই টেস্টটা যদি এফোর্টটাতে বেশি হয় তাহলে এফোর্টটা দিতে কোনো অসুবিধা নেই। এবার মূলোর ছেচকি বা বিটের বা গাজরের ছেচকিতে ওই জিনিসটা কস্ট বেনিফিট অ্যানালিসিসে দাঁড়াচ্ছে না। লাউ ঘন্টটা ধরছি, আর আমি এখন আজকের দিনে লাউ ঘন্টটা সিলেক্ট করলাম, এটা হলো লাউ ঘন্ট হলো ফার্স্ট একটা জিনিস। এবার অনুযায়ী আমার মাথাটা ইমিডিয়েটলি রান্নাঘরে চলে গিয়ে দেখবে ওই কোনায় দেখেছিলাম 6টা বড়ি আছে, তার মানে বড়ি না, এই 6টা বড়ি দিয়ে হয়ে যাবে মনে হচ্ছে, বড় বড় সাইজের বড়ি 6টা বড়ি দিয়ে হয়ে যাবে, হয়ে গেল। মুগ ডালটা আছে, হ্যাঁ ভালো একটা মুগ ডাল আছে, ঠিক আছে। এই সমস্ত ভাবনা চিন্তা আমার মাথায় চলে। আচ্ছা মাসি করার সময় আসবে, ঠিক আছে, মাসিকে দেখতে হবে, যদিও জেনারেলি রাত্রিবেলা ধর কিছু থাকলেও টুকটাক করে রাখি। মাসি আসলে রান্নাঘরটা পরিষ্কার হতে হবে, এটা ইম্পর্টেন্ট ব্যাপার। যদি মাসিকে তাড়াতাড়ি আসতে বলবো, মাসি তাড়াতাড়ি আসবে, রান্নাঘরটা পরিষ্কার করে দেবে। এবার এখন আর বাজারে আমি যাই না, এখন পুরো বাজারটা ব্লিঙ্কিট থেকে হয়। তো এবার ব্লিঙ্কিটে বসে বসে আমি দেখব যে কোন সবজিটা, এটা চা খেতে খেতে হচ্ছে বিলাত খা, চা খেতে হ্যাঁ বাজিয়ে যাচ্ছে সুন্দর। এই করতে করতে আমি এবার মাটনটা তো কিনতে যেতে হবে। আমাদের এখানে পেছনে নূরের দোকান আছে, নূর বিরাট পপুলার দোকান আমার বাড়ির পেছনেই। বেশ, নূরের মাটনটা কিনতে যাওয়ার জন্য একটা প্রিপারেশান নিয়ে, আবার নূরের মাটন আবার ক্যাশ ছাড়া কিছু নেয় না, ঠিক আছে। তো সেখানে আবার আমাকে এটিএমে যেতে হবে। তো এই পুরো একটা ছোট্ট একটা ট্যুর আছে, ঠিক আছে। এটিএম থেকে এটিএমে গিয়ে দাঁড়িয়ে, দাদা আমি আপনার পডকাস্ট দেখি শুনে মাটনটা কিনে, ততক্ষণে লাউ কিনে আসা হয়ে গেছে। আর মাসির উপর আমি খুব রেগে গেছি, কারণ এইটুকু লাউ কাটা হচ্ছে, যে লাউটা কাটাটা আমার একেবারেই পছন্দ হয়নি। অসাধারণ চলছে, মাসির উপর রেগেও গেছে। হ্যাঁ রেগেও গেছে। এবার মাসিকে বললাম এইভাবে কাটলে হবে না, তুমি এইভাবে কাটো বলে আমি কয়েকটা কেটে দেখিয়ে দিলাম। মাসি আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওইভাবে কাটাটা হবে। এদিকে লাউ কাটা হতে হতে কী হবে, মাটনটা একটা ঠিক মতন জায়গায় রেখে মাটনটা মানে বেসিক ধোয়া, এবং ধোয়ার পর জলটা ঝরতে হবে, ওটার জন্য একটা ইয়ের মধ্যে রেখে রাখা হয়ে যাবে। এবার পয়েন্টটা হলো, ওই যে আমি ব্লিঙ্কিটটা করেছিলাম তার মধ্যে আমি কী অর্ডার করেছিলাম, কুমড়ো অর্ডার করেছি একটা স্লাইস, বড়টা না, স্লাইস কুমড়ো অর্ডার করেছি। আচ্ছা আমি রসুন অর্ডার করছি, মানে গোটা রসুন বাড়িতে ছিল না। আচ্ছা আমি মানে আজকের দিনে হিসাব করে আমি পুরোটা বলছি আর কি, বাড়িতে এখনও রসুন নেই। আচ্ছা তারপরে হলো কুমড়ো, এই উচ্ছে অর্ডার করেছি, ঠিক আছে, উচ্ছে কুমড়োটা মাস্ট, ওটা থাকবেই। আচ্ছা ডাল বানাবো, সেটা কী দিয়ে, এবার ব্যাপারটা হলো টোটাল মিলটা হবে এরকম: উচ্ছে কুমড়ো ভাজা, ঠিক আছে, ডাল, আর মাছ আজকে নেই, ঠিক আছে, মাছ কোনো সিন নেই। আর মাটনটা হলো একদম ওই মাটনটা, যেদিন রোববারের মাটনটা, ওই মাটনটা দিয়ে। আচ্ছা আজকে আমি চাটনি বানাবোই, কারণ না হলে দুপুরটা ঠিক ওইটা না হলে মজা হবে না। তো ওইটা চাটনিটা কী দিয়ে বানাবো, আমসত্ত্বের চাটনি। আমসত্ত্ব এখন সবসময় পাওয়া যায়, চাপ নেই, আগের দিন তো ওয়েট করতে হতো। ব্লিঙ্কিটে অর্ডার করলি না তো? করেছি, ওটাই তো বলছি। না এবার হবে যেটা, না 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 সরি, এবার ঠিকই বলেছিস তুই, এবার হবে যেটা যে রাম, এইবারের অর্ডারে তো আমি দিইনি, এবার আবার একটা অর্ডার করতে পারে। এইবার অর্ডার করতে অনেক সময় লাগবে, কেন জানি, 200 টাকা পৌঁছাতে হবে না। এবার অর্ডার করতে সময় লাগবে হলো, তোর প্রত্যেকবার অর্ডারটা দেওয়ার আগেই মনে হবে যে আমি না কিছু একটা ভুলে যাচ্ছি। তুই বারবার রান্নাঘরে যাবি, দেখবি, আবার বলবি না না সব হয়ে গেছে, তারপর না বোধহয় কিছু একটা ভুলে যাচ্ছে, মনে করি ততক্ষণ বিলাত খা কিন্তু মোটামুটি ঝালায় পৌঁছে গেছে। ঝালা চলছে তখন, মানে তো চলছে এখন, হ্যাঁ তো ওইসব চলতে এবার অনেকক্ষণ লাগে এই অর্ডারটা করতে। আমি প্রত্যেকবার দেখেছি, ফাইনালি আমি যা হবে দেখা যাবে, আরেকটাই তো অর্ডার করতে হবে, 50 টাকা লাগবে এক্সট্রা, এরকম একটা ভেবে অর্ডার করে দিই। তারপরে সেই নিয়ে দুপুরবেলা মোটামুটি আমার 2টোর সময় খেতে বসলে বেস্ট হয়। আচ্ছা এবার সকালের যে যখন এই পুরোটা হচ্ছে তখন তো কিছু খেতে হবে, তো সেই ক্ষেত্রে আমি খুব সিম্পল একটা জিনিস করি, সেটা হলো ব্রেড আমার বাড়িতে থাকে,
আর পোচ বানাই। ঠিক আছে, আমি কি বলছি জীবনে 2টো ডিমের কমে আমি খাই না, তো আমি সকালবেলা 4টে খাই। ছোট ডিম 4টে পোচ করে এরমভাবে গোল করে 4টে কুসুম এবার দেখা যায়, একদম 4টেই একসাথে পোচ বানাই। সুন্দর পোচটা ডিমটা খেলে আমার পেটটা একদম ঠিক 2টোর সময় খিদে পাবে, এরকম একটা ইয়ে থাকে, হিসাব থাকে। খিদে পেলো, এই পুরোটা জুড়ে একটা না নিজের একটা ইনভলভমেন্ট আছে আমার। এটা একটা মজার ব্যাপার যে কিছু আমার অন্য কোনো সময় নেই তো। হ্যাঁ, মাসিকে 2-3 বার বকে ফেললাম, আরে এইটা এখানে কেন রেখেছো, ওটা এইসব হতে রান্নাবান্না হয়ে গেলো। টেবিলে আমি রান্নাটাকে প্রপারলি সাজাই আবার, ঠিক আছে, সাজিয়ে ফাজিয়ে রেখে দুপুরের খাওয়াটা হওয়ার পর সকালে তো তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, হালকা একটা ল্যাদ ঘুম, একটা তন্দ্রা একটা এরকম আসে। কিন্তু প্রবলেমটা হলো আমার দুপুরে ঘুমাতে একটা ভয় লাগে, মানে বোধহয় কাল সকালেই উঠবো আবার। এটা একটা অদ্ভুত ব্যাপার আছে। সেটা হলো আমার দুপুরে, আমি অ্যাকচুয়ালি সারা জীবনে দুপুরে খুব কম ঘুমিয়েছি। আমার প্রচণ্ড ঘুম পেলেও আমার ঘুমাতে অসুবিধা হয়, ঘুমাতে পারি না, খুব ঘুম না পেলে। আচ্ছা, এইটা বোধহয় আমার ছোটোবেলার কোনো ট্রমার সঙ্গে কানেক্টেড। হ্যাঁ, আমার বোধহয় ছোটোবেলায় মানে ঘুমাতে গিয়ে কিছু বকা ফকা খেয়েছিলাম, মারফার খেয়েছিলাম, এক্স্যাক্টলি মনে নেই আমার, কিন্তু এইটা কিন্তু হয়। আর কি করবে এখন এই গোটা দুপুরটা? হ্যাঁ, এইবার এই গোটা দুপুরটায় আমি যেটা করবো সেটা হলো আমি খুঁজবো অনেকক্ষণ ধরে কোন সিনেমাটা দেখা যায়। এটা একটা কাজ, এটা একটা বিরাট কাজ। এবং এই পুরোটার পর সিনেমাটা দেখবো না, কারণ তখন বাজে 5টা। হ্যাঁ, এইটা সিনেমা রিভিউ, তার রিভিউ, এটা কেন বললো, তাহলে কি অন্য কিছু আছে বলে এই যে। হ্যাঁ, এবার এইটা পুরোটা করার পরে তারপর চলে যাবো আমি, এবার পয়েন্টটাও তারপর চলে যাবো আমি আমার নিজের কম্পিউটারের সামনে। সেখানে গিয়ে ইউটিউবে কিছু কনভারসেশনস হতে পারে, কিছু গান হতে পারে, মিউজিক হতে পারে, এইসব দেখে ফেকে কিছুক্ষণ এমনিই বসে থাকবো। আমার মেট্রো দেখা যায় আমার বাড়ির ওই জানলাটা থেকে, মেট্রো দেখি বেশ কিছুক্ষণ। আচ্ছা, অনেকগুলো লোক কোথাও একটা যাচ্ছে, কেন যাচ্ছে? আচ্ছা, এতগুলো লোক প্রতিদিন মেট্রো করে কোথায় যায়? হ্যাঁ, কোথায় কোথায় নামবে তারা, তাদের কী কী কাজ থাকতে পারে, এইসব ভাবি ভুলভাল কথা। তারপরে কোনো সময় কিছু একটা ভাবনা আসলো, সেটা আমি মোবাইলে রেকর্ড করে রাখি। মানে ভাবতেও পারবি না কতটা র্যান্ডম থটস হতে পারে সেটা। হ্যাঁ, সেসব রেকর্ড করে রাখি। যেমন একদিন আমার মনে হচ্ছে যে বাঙালি ভুল জিনিসের প্রতিবাদ করছে। বাঙালির প্রতিবাদ করা উচিত ছিল যে মেয়েরা পটল চেরা বলে ব্যাপারটাতে অ্যাকসেপ্ট করে গেছে। এটা আমরা এই অন্য আইডিয়া বলেছি নাকি? না, বলিনি বোধহয়। বলিনি। পটল চেরা চোখ ব্যাপারটাতে অ্যাকসেপ্ট করে নিয়েছে মেয়েরা। পটল চিরলে কতটা খারাপ লাগতে পারে জানিস? পটল চিরে কি হবে? পটলটা চিরলে কিরকম ভিতরে ওই দানাগুলো, বীজগুলো দেখা যাবে। ব্যাপারটা মানে ব্যাপার পটল, দেখ, পটলের এমনি তো কোনো ইজ্জত খুব একটা নাই। পটল হলো মানে কি বলবো, গরমকালে কিছু খাওয়ার নেই, একটু পটলের ঝোল করো, এরকম। এটা হলো পটলের বেসিক ইজ্জত। ম্যাক্সিমাম দ্যাট পটল ক্যান অ্যাচিভ ইজ যে এভাবে করলে পরে না পটল খেতে খারাপ লাগে না। হ্যাঁ, বুঝতে পারলি? মানে পটলটা একটু ভালো করে করতে হয়। পটল একটা কভার হিসেবে ইউজ হয়, পটলের দোরমা। পটলটা কভার, ভিতরে পুরো ব্যাপারটাই আলাদা। এইটা চেরা বলে দিয়েছে, এইটা চেরা মানে এইটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। হাও? এটা তো প্রতিবাদ করা উচিত ছিল। আর তার মধ্যে কি মৃত্যুর সময় পটল তোলার একটা সম্পর্ক আছে? এইসব ফালতু এই ধরনের ভাবনা আমার মাথায় আসে। এটার পেছনে আধ ঘন্টা তো কেটে আরো বেশি বিভিন্ন রকম পটলের বিভিন্ন ট্যাগস চলে তখন আমার মাথায়, এই ট্যাগ ওই ট্যাগ বিভিন্ন রকম চলতে থাকে। এইসব করে ফোরে সন্ধ্যা যখন হয় তখন আমার এটা, এখন হয় না সেটা, আবার একটু চা খেতে ইচ্ছা করে। আচ্ছা, এর মধ্যে কিন্তু আমি আবার আরও 2 কাপ চা খেয়ে নিচ্ছি, মানে ওই রান্না করতে করতেই। তারপর সন্ধ্যাবেলার পর একটা মনে হয়, আচ্ছা কাউকে কি ফোন করব, কাউকে কি ডাকবো, বসে একটু আড্ডা মারবো, এটা হবে নাকি না আজকে ভাবনা অনেক কিছু বাকি এখনো, শুধু তো পটল হলো, এবার কি ঝিঙে নিয়ে এরকম হতেই পারে, এইসব ভাবনাও হতে পারে। এইসব করতে করতে আমার দিন ঠিক কেটে যায়। আর ঠিক এর মাঝখানে একটা অদ্ভুত জিনিস আমার মাথায় উকি দেবে, তোর না অনেক কাজ আছে, তোর না অনেক কাজ আছে, তোর না অনেক কাজ আছে। কিন্তু সেদিন সেগুলোকে আমি পাত্তা দিই না। ওই দিন আমার কোনো কাজ নেই। হ্যাঁ, পরে কালকে আসিস কুমড়ো। হ্যাঁ। আর রাত্রিবেলা আমি আবার মাটনটা খাবো না। ওই মাটনটা কালকে খাবো ফ্রিজে রেখে, কারণ ওই মাটনটা বেটার হয়ে যাবে টেস্টটা। এটা কিন্তু হয়। হ্যাঁ, বেটার হয়ে যাবে। আর আজকে রাত্রিবেলা আমি কি খাবো, সেটা হলো ফুলকপি আমি আনিয়েছিলাম,
2 দিন ধরে ফ্রিজে পড়ে আছে। এই ফুলকপিটা বের করব, এই ফুলকপিটা কেটে গোবিন্দভোগ চাল, আলু, ফুলকপি, গাজর, বিনস, এগুলো পুরোটা দেবো গোবিন্দভোগ চালের মতো। এটা একটা ফ্রাইড রাইস সেদ্ধ ভাত টাইপের হয়। ঠিক আছে, মানে ব্যাপারটার মধ্যে কাজও থাকে, কিন্তু ওইটা দিয়ে সেদ্ধ ভাত বানাবো একটা, বানিয়ে সেই সেদ্ধ ভাতটা উপরে ঘি দিয়ে, লবণ দিয়ে, আর একটা ডিম, হাফ বয়েল ডিম সেদ্ধ দুটো করে, ব্যাস এই আমার সারাদিনে 6টা ডিম শেষ হয়ে কোটা কমপ্লিট হয়ে গেলো। হয় আমি রাত্রিবেলা ঘুমিয়ে পড়বো, আর সেই দিন ঘুমটা খুব ভালো হবে। আমার একটা বিজিএম আমার মিস হয়ে গেছে। আমার পরে কথা বলতে বলতে তখন আমার মনে পড়লো, দুপুরবেলা যখন লেপের তলায় ঘুমোচ্ছি, ধর আমি দোতলার রুমে ঘুমাবো, নিচতলায় একটা গান চলবে, সেটা হচ্ছে ঠুমরি চলবে, একটু আওয়াজ সাউন্ড আসবে দূর। এটা কি ফিলিংটা বলতো? পাশের বাড়ির রেডিওতে গান বাজছে। ও আচ্ছা, এটা ফিলিংটা এটা হতে হবে বাবা। এই ফিলটা তোর রুমে একটা তুই এরকম সাউন্ডের কিছু চালিয়ে না, কন্ট্রোল হবেই করা না। আমার হাতে আছে। হালকা হালকা, কখনো কখনো আসছেও না, যে এই করতে করতে ঘুমোতে হবে। বাহ, বাহ। এই বিজিএমটা দরকার। তোর বল। আমার কোনো কাজ না থাকলে আমি 10:30টার দিকে ঘুম থেকে উঠবো। অ্যাজ ইউ শুড। হ্যাঁ, উঠে লেপটাকে সরাবো কিনা ভাববো, খানিকক্ষণ ধরে একটু শুয়ে টুয়ে থাকবো, থেকে প্রথম চা, আজ বাড়িতে সবাই আছে এটাই ধরে নিই, উঠে প্রথম চাটা আমি বানাই। ওই চা পাতা দিয়ে আমার বানাতে খুব ভালো লাগে, যে ওটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ একটু আমি টাইম নিয়ে একটু ব্রাশ করি, একটু গান টান চালাই, এই করতে করতে প্রথম চাটা বারান্দায় দাঁড়িয়ে খাবো। খেয়ে টেয়ে নিয়ে এবার তারপরে বউকে তুলে একটু একসাথে বসে খানিকক্ষণ ধরে গল্প গুজব করে ওকে একটা ডিসকাশন হয়ে যাবে কি খাবার, দুপুরে খাবারটা আবার কি, চলে গেল ওর মতন। তারপরে এবার বসবো কিছু একটা, তারপরে এবার একটু ফোন নিয়ে বসবো, একটু পৃথিবীর খবর টবর নেবো, কে কী চলছে, কে কার সঙ্গে যুদ্ধ করছে, মারামারি করছে, ফেসবুকে কে কী হচ্ছে, সমস্ত কিছু খবর টবর নিলাম। নিয়ে এবার যদি একটা সিনেমা দেখতে ইচ্ছে করে দেখে নেবো, না দেখতে ইচ্ছে করলে করবে না। এই করতে করতে দুপুরবেলা হয়ে যাবে। দুপুরবেলায় ব্রেকফাস্টের কথাটা ভুলে গেলাম। ব্রেকফাস্টটা করবো খুব জমকালোভাবে, যদি কোনো কাজ না থাকে, কেভেন্টার্সের ব্রেকফাস্ট। আচ্ছা, এটা আমরা মাঝে মধ্যে একদম নিয়ম মাফিক করি আর কি, ওই সসেজ দিয়ে একটা প্ল্যাটার। হ্যাঁ, পুরো Platter প্ল্যাটারটা অদ্ভুত ভালো লাগে খেতে। হ্যাঁ, সে ভালো তো ভালো লাগে, লাগে, হ্যাঁ, ভালো ভালো তো লাগে। লাগে। ওটা মানে হঠাৎই যে আজকেই চলে এটা, আজকে করি, তার জন্য অর্ডার ফর্ডার সমস্ত কিছু করে টোরে নেবা, করে নিয়ে দুপুরবেলা ঢুকে গেলে তো অবশ্যই মানে ভাত, ডাল, কুরকুর আলু ভাজা, ফুলকপির তরকারি বা কিছু একটা, মাটন দিয়ে চাটনি, এই করে খেলাম। খেয়ে দারুণ লাগলো। খেয়ে চলে যাব ছাদে গিয়ে একটু রোদটা পাবো। তারপরে আর খাওয়ার পর যা যা আনুষঙ্গিক বিষয়গুলো লাগে সেগুলো করে নিচে নেমে আসবো। ততক্ষণে বিছানাটা রেডি হয়ে যাবে, একটা বই নিয়ে ঢুকে পড়বো। যে বইটা আমি 5 থেকে 7 মিনিট পড়বি, তার চেয়ে বেশি পারবি না, মানে আমি এক পাতা পড়তে পড়তে আমার চোখ নেই, আর কি হতে হতে বইটাকে সাইডে রেখে 6:30 7টা অবধি টানবো। টেনে নিয়ে উঠে ওই দুধ চা, একটা ফাটি, না পেঁয়াজি না, আর দুধ চা খাবো, কিন্তু বাড়িতে না। তখন আমি বাইরে যাবো, বাইরে গিয়ে এবার ক্রাউডটাকে দেখবো যে আচ্ছা গোটা পৃথিবীতে এত কিছু রান করছে, করে সেখানে যে আগুন তাপানো হয়, তাহলে আগুন তাপানো একটু দেখে নেবা সমস্ত কিছু। 7টা বাজে। এটা কিন্তু আমি আর তুই মিস করে গেলাম, কিটা। বাড়ি থেকে বেরিয়ে হলাম না। এইটা তো আমার জীবনের তো না, বেরিয়েছিল তো। 2026-এর এটাই তো রেজলিউশন। বাড়ি বাড়ি থেকে থেকে বেরোবি না। না, বাড়ি থেকে অনেক বেরোবো। 2025-এ বেশিরভাগ সময়টা আমি বাড়িতেই থেকেছি। হ্যাঁ, ওটাই বুঝলাম। আবার তারপরে এটাই 8টা বেজে গেছে। এবার না, আজকে রাতটা যখন এরকম আলসেভাবে কাটছে, একটা ফোন করি, প্রণবদা কি প্ল্যান আজকে, এরপরেরটা থাক, এরপরে কি হচ্ছে সেগুলো আমরা এগুলো তারপরে একটু আলসেমি করে আমরা 4টে-5টার মধ্যে বাড়ি চলে যাবো। কলিটা ডে করে আমরা শেষ করবো। আলসেমি পারফেক্ট ডে। এটাই মানুষের জীবন হওয়া উচিত না? এটাই জীবন হওয়া আদর্শ উচিত, জীবন। হওয়ার কথা না, মানে হলে হবে না। আদর্শ জীবন এটাই, আদর্শ জীবন এটাই। এটাই। একটু তো আনন্দেই থাকতে চাই, হ্যাঁ, আর তো কিছু চাওয়া পাওয়া নেই এটার মধ্যে। না, না, কিছু জিনিস যে কুমড়ো মানে ব্লিঙ্কিটে উচিত ফ্রি করে দেবে। একটা মানুষ খেতে চাইছে, আমি ওকে দিয়ে দিই। ও ঠিকই না মানে হবে না হয়তো, না, কিন্তু ঠিক ইকোনমিক্যালি এটাই হওয়া উচিত। পসিবল না এটা।
না পসিবল নয় কেন? একটা হ্যাপিনেস ইন্ডেক্স কোচের যদি কিছু করতে পারে যে পৃথিবীর মানুষ খুশি না, এইটুকু দিলে ওরা খুশি থাকবে। দিনে সবার হাতে 2,000 টাকা করে দিয়ে দাও, এবার কুচ কারলো জিন্দগি কা। এটা যদি হয়ে যায় কি খারাপ বলো? সকালবেলা উঠলে প্রাইম পিএমও থেকে একটা 2,000 টাকা আজকের জন্য ক্রেডিট। না, ওটা 15 লাখ টাকা যখন আসবে ওটাকে ফিক্সড করে রাখিস, প্রতিদিন কিছু না কিছু পাবি। হ্যাঁ মানে আমি মাঝখানে অনেকবার ঢোকার চেষ্টা করছিলাম, আপনারা যারা যারা ফুডি না তারা তারা অনেকক্ষণ আগে বেরিয়ে চলে গেছে। তারপরে ব্যাপারটা র্যান্ডাম কিছু জায়গায় আজকে একটা অদ্ভুত কনভারসেশন হলো। অদ্ভুত কনভারসেশনই তো হয় আড্ডা, রিল্যাক্সিং একটা কনভারসেশন। তবে আমি একটা জিনিসে একটু বলছি, এই যে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়া, এটা আমি দুরকমভাবে এরকম ঘুমোই। একটা হচ্ছে গান শুনতে, 3 রকম, সরি। একটা যে গান শুনতে শুনতে, সেটা বাই চয়েস, যে গানটা আমি চালিয়েইছি যে এটা শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়বো। একটা হচ্ছে কখনো কখনো সিনেমা দেখতে দেখতে, যেমন একটা রিসেন্ট বাংলা সিরিজ দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম, ঠিক আছে, সেটা নিশ্চয়ই থ্রিলার ছিল, থ্রিলার এবং বেশ নামকরা একটা ফ্র্যাঞ্চাইজির থ্রিলার, সে ছেড়ে দে। হ্যাঁ, তো আর হচ্ছে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়া। বই পড়তে পড়তে না একটা একটা পজিশন আছে যে বইটা পড়ছি, বুঝতে পারছি না কি, চোখটা একটু হালকা লেগে আসছে, স্বপ্নটা এদিক থেকে স্টার্ট হয়ে গেছে, এবার দুটো মার্চ করছে। এই এখান থেকে একটা লাইন, ওদিক থেকে একটা লাইন, এদিক থেকে একটা লাইন, এদিক থেকে একটা লাইন, তারপরে এই আস্তে আস্তে টেক ওভার করে নিচ্ছে ব্যাপারটাকে। ওই সময় বইটা বন্ধ করে বুকমার্কটা উপর থেকে দিয়ে সাইডে রাখতে, যে আর 10 সেকেন্ড তার মধ্যে আমি ঘুমিয়ে পড়বো। এই যে নৈসর্গিক আনন্দটা। না, আমার এটাতে একটা অসুবিধা হয়, বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়লে আমার একটা অপরাধ বোধ কাজ করে আমার মধ্যে। সিনেমা দেখতে দেখতে করলে এটা হয় না। আমার আবার এটা দুপুরের ঘুমটা কিন্তু অনেক পছন্দ করে না। জানি আমার একটা খুবই অসুবিধা হয় দুপুরের ঘুমটা নিয়ে। আরে আমার ঘুম পায়ও, কিন্তু আমি ঘুমাতে পারি না, কি অদ্ভুত লাগে। আমি জানি শুয়ে একটা অ্যাংজাইটি হয়, আমি উঠে পড়ি, এরমও হয়। আমার দুপুরের ঘুম নিয়ে একটা কোনো ট্রমা আছে, আমি বুঝতে পারছি না এখনো কেন। দেখাও কাউন্সিলিং। হ্যাঁ, এটা করতে হবে, কাউন্সিলিং করে এটাকে ঠিক করা, নইলে জীবনের অর্ধেক আনন্দই তুই মিস করছিস। দুপুরের ঘুম হচ্ছে না, এইটা নিয়ে যদি আপনি একটু কিছু বের করতে পারেন। আর দুপুরে শীতকালে লেপের নিচে ঢুকে ঘুমানোটা না, মানে ওটা ইজ জাস্ট টু মাচ। হ্যাঁ, তবে অনেক দিন এটা হচ্ছে যে ধর আমার অনেক কাজ, আমার ঘুম ভেঙেছে 10টার সময়, উঠে মাথাটার মধ্যে কিছু এরকম করে উঠে মাথাটার মধ্যে আমার না অনেক কাজ, তোর ঘুমাই বলে ঘুমিয়ে 1টার সময় উঠেছে, এরকম খুব হয়। যদি খুব বেশি দেখি কাজের প্রেশার, এখানে এটা করতে হয়, কিচ্ছু করবো না, দেখি তো কি হয়, দেখি কি। ওটাকে সাইকোলজিতে ডিনায়াল বলে। যে আমি তো পৃথিবীতে এত ইম্পর্টেন্ট না, আমার জন্য তো কিছু দাঁড়িয়ে থাকবে, আমি করবো না। খরগোশ যেমন ওই যে করে না, মাথা ঢুকিয়ে নেয় গর্তের মধ্যে, আমাকে তো আর কেউ দেখতে পাচ্ছে না, ওরকম টাইপের আর কি। আমি ঘুমিয়েই থাকলে আমার তো কাজই নেই। আর না, আমার যেটা হয়, আমি তো একা অনেক আগেও ঘুরেছি, এখনও একা যদি বাইরে থাকি, বাড়ির বাইরে একা একা আছি, তখন খুব বিরক্তিকর একটা সারাটা দিন কাটে। কাজ নেই, উইকেন্ডসে দেরি করে উঠলাম, না ইচ্ছে করছে ব্রেকফাস্ট করতে, না ইচ্ছে করছে লাঞ্চ করতে, স্নান করতে ইচ্ছে করছে না, কোনো মোটিভেশন, মানে দিনটাকে এনজয় করার মোটিভেশনটাও থাকে না তখন। আমি আর ও কিন্তু স্নানটা জাস্ট স্কিপ করে গেছি। অবশ্যই সেটা আমি লক্ষ্য করেছি। এই করে সময় আরেকটা সময় নষ্ট। খাবার যদি রান্না করা না থাকে, খাবার অর্ডার করা, এই যে একটা 1 থেকে 1.5 ঘন্টা এটা কঠিন কাজ। এটা কি খাওয়া হবে, কোন হোটেল, আর কি এটা করতে, চাউমিন খাবো, এতদিন পরে একটা খাচ্ছি, আরটা দেখি না কিছু, আর কি কি হতে পারে, দুজনের হাতে দুটো ফোন নিয়ে এটা কর ওটা কর, এটা বেশি। তোরা তো হোটেলে থাকিস নি দীর্ঘকাল, আমাকে তো দীর্ঘকাল কাজের সূত্রে হোটেলে থাকতেই হয়েছে। আমি একটা জিনিস বুঝেছি বস, সেটা হচ্ছে পৃথিবীর যত ভালো হোটেলেই তুই থাকিস না কেন, হোটেলের খাবার ভালো হয় না, খুব খারাপ হয় হোটেলের খাবার, খাওয়া যায় না, জাস্ট ওটা খেতে হয় পেট ভরার জন্য, তাই খাই আমরা। হ্যাঁ, বাড়ির খাবার একটা তো খুব বাজে লাগে। যাকে সেসব ছাড়, আমাদের এইসব আলসিমে একটা অদ্ভুত শীতের দুপুরের অনেকে হয়তো কমেন্ট লিখতে পারে, এই জন্যই বাঙালির কিছু হয় না। কোন ইন্সপিরেশনাল কথাবার্তা হয় না, স্ট্রিট ফুড, তারপরে স্ট্রিট ফুড খান, খেয়ে ঘুমোন, দুপুরবেলা ঘুম থেকে কিছু একটা প্রভাব চলছে জীবনে, সকালবেলা তাড়াতাড়ি ওঠা যাবে না, এইসব কথাবার্তা 10:30 9:30 ওদিকে বিলায়েত খান বাজাচ্ছিল, সেটার প্রতি কারণ নজর নেই, কুমড়োটা নিয়ে উত্তেজিত হয়ে বিলায়েত খাকে না বিলায়েত খান সিতার চালিয়ে বন্ধ করে নিত। ওটাই আমি বলছি, চলতে গিয়ে কি বলতো, পরে
পরে ও কিন্তু ইয়ে চালিয়ে দিয়েছে, ধুরন্ধর চালিয়ে দিয়েছে, না আমি এটাই অটোমেটিক যেটা চলে না ইউটিউব, ও চালিয়ে দিয়েছে। বাঙালির খাদ্যপ্রেমটা ভাব, বিলায়ত খাঁ বাজানো শুরু করলেন, ও এর মাঝখানে মাংসের দোকানে চলে গেল। হ্যাঁ ভাবো, সেখানে ক্যাশ নিয়ে ঝামেলা করে নিল, হ্যাঁ। সব কিছু ভদ্রলোক বাজিয়ে যাচ্ছে। উনি বাজিয়ে যাচ্ছেন, কোনো মানে হয়? না না মানে হয় না। মানে আজকের এপিসোডটায় কোনো এক্সপেকটেশন নেই আমাদের। হ্যাঁ আমার মনে হয় আপনাদের যা ইচ্ছা আপনাদের ভালো লাগা, যেটা মনে হবে বলবেন, আমরা জাস্ট ফালতু আড্ডা মেরেছি আজকে, হ্যাঁ অনেকদিন পর একটা না ফালতু না, আড্ডা আমাদের হলো। ভালো লাগার জিনিস নিয়ে আমরা ভালো মজা করি, মজা করেছি। একটু আনন্দ যদি আপনারাও এর থেকে ছলকে পেয়ে যান তাহলে ভালো, ভালো লাগবে, আপনাদেরও হয়তো একটু correct, ভালো correct, লাগবে, correct. এটাই। তার আগে বলে দিই, স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, কারণ নলেজ পাওয়ার আর পজিটিভিটি সবকিছু। তো সুতরাং আচ্ছা টাটা। হ্যাঁ বলছি আজকে রাতে কখন থেকে